স্যার, শুরু করতে পারেন। আসসালামু আলাইকুম। জেনেসিস আয়োজিত আজকে হাউ টু সিকিউর 2+ এফসিপিএস ফাইনাল সেশনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার মুক্তাদির ভূঁইয়া, সদ্য এফসিপিএস পাশ করেছি 2025 জানুয়ারিতে। আসলে এই সেশনটা সবার জন্যই খুবই একটা মানে গুরুত্বপূর্ণ একটি সেশন। আপনারা সবাই জানেন যে রিটেন একটি প্রথম ধাপ পরীক্ষার, এফসিপিএস পরীক্ষার, এবং গতকালই রিটেনের 2+ এর রেজাল্ট দিয়েছে। তো প্রত্যেকবারই সবাই মুখিয়ে থাকে যে রিটেনে 2+ কিভাবে আ করা যায়, 2+ আ রেজাল্টটা করতে পারি অথবা 2+ কে পাবো, এই এক্সাইটমেন্টটা একটা কাজ করে। তো 2+ এর বিষয়টা আসলে এখানে ক্লাস এরকম কিছু স্পেসিফিক বা নির্দিষ্ট কিছু না যে আমি আসলে 2+ আ পেতে গেলে আমাকে আলাদা করে কোনো প্রিপারেশন বা প্রস্তুতি নিতে হবে বা 2+ এর জন্য আলাদা কোনো কিছু পড়তে হবে। আসলে এরকম কিছু না। সবাই যারা এফসিপিএস পরীক্ষার্থী আমরা যারা পরীক্ষা দিয়েছি বা দিচ্ছে, সবাই একটা মোটামুটি একটা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে যায়। তো কেউই আসলে জানি না যে আমাদের পরীক্ষাটা কেমন হবে? পরীক্ষাটা দেওয়ার পরে আসলেই 2+ পাবো কিনা? তো আমি আসলে এই 2+ এর ব্যাপারটা নিয়ে কথা বলার যে আজকের সেশনটাতে আমি মানে ঠিক করেছিলাম যে আ কোন ধরনের আ মানে প্রেজেন্টেশন, স্লাইড প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এগুলাতে টিপিক্যাল প্রেজেন্টেশন না গিয়ে আমার যে এক্সপেরিয়েন্স শেয়ারটা সেটাই আমি করব। আ কারণ আমি বিগত সময়ে আমি ৩ বার রিটেন পরীক্ষা দিয়েছিলাম ঠিকঠাকভাবে। তার মধ্যে ১ম বারই আসলে আল্লাহ তাআলা আ সুযোগ দিয়েছিল আমাকে একবার 2+ পাওয়ার ২০২৩ এর জানুয়ারিতে। তো ওই জানুয়ারির পরে আমি অনেক কারণেই হোক আমার আসলে ক্লিনিক্যাল পার্ট এ আমি পার হতে পারিনি। তারপর লাস্ট জুলাইতে আমি পরীক্ষা দিয়েছিলাম একবার অনেক আ 2+ এর পর। ওই পরীক্ষাটা আমি আ কেমন দিয়েছিলাম বা কি কারণে আমার পাস হয়নি আ সেটাও আমি বলব। এবং পরবর্তীতে এবার ২০২৫ সালে জানুয়ারিতে এসে আমি আ রিটেন পরীক্ষা দিয়ে আইইউএসপি পার হয়ে ক্লিনিক্যালে আমি পাস করি। তো সব মিলিয়ে আমার যে এক্সপেরিয়েন্স, আমার যে গল্পটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। যতটুক আ প্রেজেন্টেশন এ পাওয়ার পয়েন্টে আমি কিছু স্লাইড আসলে আ এনেছি। কিন্তু আমার মনে হয় যে আ সবাই সবকিছু জানেন আপনারা। আ সবার প্রস্তুতি একটা মিনিমাম থাকে এবং অনেক ধরনের প্রস্তুতি আ বই বলেন, নোটস বলেন, সবকিছু নিয়ে আমরা আসলে প্রস্তুতি নেই। তো যাই হোক, আ ১ম এই আসলে আমি সবার কাছে আ মানে বলে নেই যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ এখানে জানার অনেক সময় আ বা অনেক কিছুই আসলে আ তথ্য বা ইনফরমেশন বা কোনো কিছু ভুল থাকতেই পারে। তো আমি চেষ্টা করব যাতে আমার এই সেশনটাতে আপনাদের একটু হলেও বেনিফিটেড হন। সামনের যে যারা আছেন, রিটেন এর প্রস্তুতি নিবেন অথবা যারা পরীক্ষা দিচ্ছেন, দিয়ে যাচ্ছেন, 2+ প্রিপারেশনটা আসলে আ কেমন হয় বা 2+ পরীক্ষাটা আসলে কি ধরনের চিন্তা থেকে আমরা আসলে 2+ চিন্তা করব। তো ১ম এই আমি একটা মানে ওয়ার্ড দিয়েছিলাম যে, এটা আসলে কি মিরাকেল নাকি লাক নাকি এফোর্ট? মানে আমার কাছে আমার এক্সপেরিয়েন্স এ মনে হয়েছে যে 2+ পরীক্ষা দেওয়ার পর রিটেন পরীক্ষা দেওয়ার পর আসলে কেউই আমরা জানি না যে আমি আসলেই আ কারণ হচ্ছে আপনারা জানেন যে 2+ এর রেজাল্টটা কিন্তু অনেক পরে দেয়। হ্যাঁ? আমরা যখন পাস করা হয় না তো প্রায় ১.৫-২ মাস পর কিন্তু আমাদের 2+ এর রেজাল্টটা আসে। তো আমরা পরীক্ষা দিয়ে কেউই প্রেডিক্ট করতে পারি না যে আমাদের রিটেন এর আসলে রেজাল্ট কেমন হয়েছে। তো অনেক সময় ভালো পরীক্ষা দিয়েও আমি অনেক সিনিয়রদের বা আমার যারা কলিগ আছেন তাদেরকে দেখেছি যে অনেক ভালো পরীক্ষা দেওয়ার পরেও আপনার পরীক্ষা একবারেই পাস হয় নাই। আবার আ পাস হয়েছে কিন্তু 2+ আসে নাই। সো বিষয়গুলো আসলে একটু মানে মানে বলা যায় আরকি যে প্রেডিক্ট করা যায় না। তো আমি মনে করি ৩ টা জিনিসই খুবই ইম্পোর্টেন্ট 2+ এর জন্য। সেটা মিরাকেল হতে পারে, সেটা লাকও হতে পারে। সেটা অবশ্যই এফোর্ট তো দিতেই হবে। এফোর্ট ছাড়া তো আসলে আপনার এই ২ টা আসবে না। একসাথে মিরাকেলও হবে না, লাকও হবে না। তো যাই হোক, আ আ রিটেন এর এই প্রিপারেশন বা প্রস্তুতির জন্য আমাদের অবশ্যই এখন থেকে একটা
রুটিন করে সামনে যেতে হবে। এবং এই রুটিনটা আপনারা জানেন যে সবাই মনে করে যে কোচিং গুলাতে আমাদের বিভিন্ন ব্যাচ থাকে, ফাউন্ডেশন ব্যাচ, এক্সাম ব্যাচ, হ্যাঁ? অ্যাডভান্স ব্যাচ, ক্লিনিক্যাল ব্যাচ। তো আমরা আসলে অনেক সময় কনফিউজ থাকি যে আমরা কোন ব্যাচে ভর্তি হবো? আমাদের প্রস্তুতিটা কোন ব্যাচ থেকে শুরু করা উচিত? তো সেদিক দিয়ে আমি মনে করি যে আপনার প্রস্তুতি সবসময়ই আ আ সবকিছুর সাথে কোরিলেট করেই পড়তে হবে। রিটেন এবং OSPI, ক্লিনিক্যাল। কারণ এফসিপিএস পরীক্ষাটা এমন একটা পরীক্ষা যেটা সবকিছুই আপনার সাথে সবগুলোর সাথে কোঅর্ডিনেশন করা লাগে এবং কোশ্চেন গুলো এমনভাবে হচ্ছে এখন রিটেনের কোশ্চেন OSPIর সাথে কোরিলেট করে OSPI তে আবার কিছু আ ক্লিনিক্যাল বেস বা রিটেনের সাথে রিলেটেড করে কোশ্চেন হয়। তো আমার প্রস্তুতি এমন যেন না হয় যে আমি ১ম এই শুধু রিটেনের জন্য পড়লাম। আমি শুধু ডেভিডসন পড়ে গেলাম, রিটেনের প্র্যাকটিস করলাম। তা যেন না হয়। কারণ পরবর্তীতে আপনি রিটেন পার হওয়ার পরে কিন্তু OSPIর জন্য একদমই অল্প সময় থাকে। তো আমি বলব যে রুটিনটা হবে এরকম যে ডেভিডসনটাকে ভালো করে পড়া। অবশ্যই ডেভিডসনের বাইরে অন্যান্য যেসব টেক্সট বুক আছে মানে অনেকে আছে হ্যারিসন, কুমার ক্লার্ক অনেক বই পড়েন। কিছু টপিকস আ হয়তোবা ভেরি করে। কিছু জায়গা থেকে পড়া যায়। কিন্তু ডেভিডসন হচ্ছে মেইন বই আমাদের সবাই এই ডেভিডসনটাকেই ফলো করব। এবং ডেভিডসনের সাথে অন্যান্য বুকস গুলো আপনি হেল্প নিতে পারেন। আ আপনার একটা চ্যাপ্টার পড়ার পর আপনি সেই আ চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন সিনারিও আসে সেগুলোর জন্য আপনি এমআরসিবির বুকস গুলা দেখতে পারেন। হ্যাঁ? তারপর হচ্ছে বিশেষ করে অস্পির যে বইগুলো আছে জলিল স্যারের বই বা রিদম এই বইগুলো আপনি সলভ করতে পারেন। ডাটা সিনারিও এগুলো সলভ করতে পারেন। যাতে আপনার মানে একটা সিনারিও থেকে কি ধরনের কোয়েশ্চেন আসে যেমন ইনভেস্টিগেশন অথবা বিশেষ করে ইনভেস্টিগেশন গুলাই অস্পিতে বেশি হয় ইনভেস্টিগেশন এবং হচ্ছে ম্যানেজমেন্ট গুলো কিভাবে আপনি দেয়া যায়। তারপর আব্দুল্লাহ স্যার ডাটা ইন্টারপ্রিটেশন একটা বই আছে। এটাও আসলে একসময় আমি একটু দেখেছিলাম। এটা অবশ্য অনেক আগের কথা। এই ডাটা ইন্টারপ্রিটেশন এ অনেকগুলো ডাটা আছে। আপনার এটা প্র্যাকটিস করতে পারেন। এবং আমি তো বললাম অসপি এবং রিটেন ২ টা কোঅর্ডিনেট করে পড়লে আপনার ২ টা প্রিপারেশন একসাথে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন এনালাইসিস করা অনেকেই মনে করেন যে প্রিভিয়াস ইয়ার এর কোয়েশ্চেন গুলো এনালাইসিস করি যাতে বিসিপিএস এর কোয়েশ্চেন গুলা বুঝতে আমার সহজ হবে। বিশেষ করে ২ নাম্বারে কি আসে, ৩ নাম্বারে কি আসে, ৪ নাম্বার স্টেশনে কি আসে। এই কোয়েশ্চেন গুলো আমার বোঝার জন্য আমরা প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করি। প্রায় সব পরীক্ষার ক্ষেত্রেই এমসিপিএস হোক, এফসিপিএস হোক। তো আমি আ প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস এর ব্যাপারে বলব যে আপনারা খেয়াল করবেন যে গত কয়েকটা বছর ধরে যে মানে প্রত্যেকটা সেশনে কিন্তু একটু আলাদা মডারেশন হচ্ছে। মানে কোয়েশ্চেন আমরা অনেক আগে জানতাম যে ২ নাম্বার স্টেশনে কোয়েশ্চেন খুবই গদ-বাঁধা কোয়েশ্চেন আসে। বিশেষ করে ছোট চ্যাপ্টার গুলা থেকে আসে অথবা খুবই স্পেসিফিক কিছু কোয়েশ্চেন আসে বা ডিফারেন্স আসে, হ্যাঁ? বা কোন ডেফিনিশন জাতীয় বা এইসব কোয়েশ্চেন ২ নাম্বার গুলা দিয়ে দেয়। আমরা মনে করতাম। কিন্তু দেখেন গত কয়েক বছর ধরে কিন্তু স্যাররা একেক সময় তারা চেষ্টা করতেছে ২ নাম্বার স্টেশন, ৩ নাম্বার, ৪ নাম্বার এখানে কিন্তু মিক্সড করে কোয়েশ্চেন দিচ্ছে। এখানে কিন্তু প্রেডিক্ট করার কোনো ওয়ে নাই যে ২ নাম্বারে আমি গিয়ে যে ছোট চ্যাপ্টারের কোয়েশ্চেন পাবো এরকম কিন্তু না। তো প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিস করে আপনি একটা আইডিয়া নিতে পারেন কি ধরনের কোয়েশ্চেন আসে বিসিবিএস এ এবং অনেকে ভাবে যে আ এই কোয়েশ্চেন গুলো আ যেমন এই জানুয়ারিতে যে কোয়েশ্চেন আসছে জুলাইতে সেটা আসবে না। আমরা ওই টপিকস গুলা বাদ দিয়ে আমরা পড়াশোনা করি জুলাইয়ের জন্য। কিন্তু এই ধারণাটা কিন্তু আমাদেরও ছিল। কিন্তু রিসেন্ট টাইমে আমরা সেই জানুয়ারিতে পরীক্ষা যারা দিয়েছি তারা হয়তো জানে যে কয়েকটা কোয়েশ্চেন কিন্তু রিপিট হয়েছে। মানে রিপিট বলতে টপিকস রিপিট হয়েছে। যেমন টক্সিক ইপিডার্মাল নেফ্রোলাইসিস এই টপিকসটা কিন্তু আগেও জুলাই সেশনে দিয়েছিল এবং এবারও একটু ভিন্নভাবে স্যাররা কোশ্চেনটা দিয়েছে। তারপর ডায়াবেটিসের একটা চ্যাপ্টার থেকে আপনার প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ ম্যানেজমেন্ট, অ্যাসেসমেন্ট, হ্যাঁ? ইনসুলিন ম্যানেজমেন্ট এই জিনিসগুলো কিন্তু জুলাইও ছিল গত জুলাইতে। কিন্তু এবারও আবার স্যাররা রিপিট করেছে। তো আমি মনে করি যে আ ওই প্রিভিয়াস কোয়েশ্চেন এনালাইসিসটা শুধুমাত্র আপনাদের ব্রেইনস্টর্মিং এর জন্য দেখতে পারেন। মানে আমি একটা আইডিয়া নিলাম। কিন্তু এটা বাদ দিব, ওইটা বাদ দিয়ে পড়বো। হ্যাঁ? এটা গত বছর চলে আসছে। এইসব জিনিসগুলো না প্লাস মাইনাস করার দরকার নেই। আপনি আপনার পড়াটা পড়ে যাবেন। হ্যাঁ? যেই টপিকস থেকে যেভাবেই আসুক না কেন, আমি যেন পারি এক্সাম হলে সেটাই কনফিডেন্স থাকতে হবে।
আর অন্যান্য যেমন এসএকিউ বা লং কোশ্চেনের অনেক স্যারদের অনেক সময় প্রেজেন্টেশন থাকে, বিশেষ করে মেডিক্সেল, বিডি ফিজিশিয়ান অথবা জেনেসিসের প্রত্যেকটা ক্লাসই বিভিন্ন মেন্টর পড়াচ্ছেন, বিভিন্ন ডাটা উনাদের মতো করে উনারা প্রেজেন্টেশন গুলা নিয়ে আসেন। সেগুলো থেকেও আপনারা আইডিয়া নিতে পারেন যে কোনো টপিকস এর কিভাবে কোশ্চেনটা আসে, সার্কোইডোসিস কিভাবে আমার একেকজন কিভাবে কোশ্চেন করতেছে সার্কোইডোসিস থেকে, সেগুলো আপনি এনালাইসিস করতে পারেন। আর অবশ্যই আমি বলব যে এই রিটেন পরীক্ষার ভালো রেজাল্ট করতে হলে প্র্যাকটিস তো কোনো বিকল্প নাই। এবং প্র্যাকটিসের জায়গাটা কোথায়? আপনি বাসায় পড়াশোনা করে বা যেখানেই আপনি পড়াশোনা করেন না কেন, প্র্যাকটিসের জন্য কিন্তু আপনাকে এক্সাম দিতেই হবে। আমার এক্সাম ফরম্যাটে মানে এক্সাম হলে বসে যে ৩ ঘন্টার একটা পরীক্ষা, যে ধরনের টাইম ম্যানেজমেন্ট নিয়ে পরীক্ষা দিতে হয়, যে টেনশন কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, হুম? সেই আত্মবিশ্বাসটা বাড়ানোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটা এক্সাম হলের মতো এনভায়রনমেন্ট এ আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবং সেটার জন্য কিন্তু আমার মনে হয় যে জেনেসিস এর এক্সাম বেসটা খুবই এফেক্টিভ হবে। বিশেষ করে আমরা যারা পরীক্ষা দিয়েছি বিগত সময়গুলোতে আমরা কিন্তু এক্সাম বেচে সবসময় রেগুলার ছিলাম। আচ্ছা, তারপরে আসি আসলে আ এক্সাম ডে তে আপনারা আসলে আ কি, কি ধরনের একটা প্রস্তুতি থাকা লাগে? মেন্টালি অথবা আমার প্রিপারেশনটা কিরকম ভাবে আমি ওই সময়টাতে আমি কোয়েশ্চেন পাওয়ার পরে আমি কিভাবে মাইন্ডসেট করব? এটা খুবই ইম্পোর্টেন্ট। হ্যাঁ? যেহেতু আমার সেশনটা আসলে আহ মানে এমন একটা সেশন যে অনেকগুলো সেশন বিগত সময়গুলোতে হয়েছে। এসিকিউ, লং কোয়েশ্চেন অথবা পেপার 1, পেপার 2 সলভ হয়েছে। তো আমি জাস্ট হচ্ছে আমার আমার যে জার্নিটা 2 প্লাসের বা পরীক্ষার জার্নিটার যে আমি কিভাবে চিন্তা করেছিলাম যে পরীক্ষা দেওয়ার সময় বা পরীক্ষার হলে আমি কি করব? তো আমি সেটাই আসলে আপনাদের সাথে আ বলার চেষ্টা করতেছি। তা আসলে যত কথাই না বলি না কেন, আসলে ওখানে পরীক্ষার হলে গিয়ে সবার মধ্যে একটা প্রেশার কাজ করে যে এক্সামে রিটেন এর এক্সামে যে পরীক্ষা ভালো হইতে হবে। পরীক্ষা ভালো হইতে হবে যেভাবেই হোক। আমার 2 প্লাস পাইতে হবে। 2 প্লাস তো না পাইলে তো আর বাকি স্টেপ পরীক্ষা দিয়ে আমার লাভ নাই। এগুলা মাথায় কাজ করে। তাই না? এটা সবসময় কিন্তু সবারই আমাদের মাথায় কাজ করে। এবং এমনকি আমারও কাজ করত। যে একটা কোয়েশ্চেন ২ টা কোয়েশ্চেন খারাপ হয়ে গেছে, আমি তো শেষ। হ্যাঁ? আ মনে হয় এই 2 প্লাস আসবে না। সো আর পরীক্ষা দিয়ে খুব একটা লাভ নাই। ওখানেই আশা ছেড়ে দেই। তো আমার মনে হয় যে এত বেশি স্ট্রেস, নার্ভাসনেস হওয়া যাবে না। যে আমার যে কোয়েশ্চেন পাওয়ার পর বা পরীক্ষার আগে আমার ওই এক্সপেকটেশন থাকা যাবে না। আমি আমার পরীক্ষাটা দিয়ে আসবো। বাকিটা আল্লাহর ইচ্ছা। হ্যাঁ? সবকিছুই অনেক কিছুই হতে পারে। আর ওভার কনফিডেন্স ও হওয়া যাবে না যে আমার প্রিপারেশন প্রস্তুতি অনেক ভালো। আমাকে রিটেনে আমি জেনেসিস এর এক্সাম পেয়েছি। খুব ভালো বেস্ট অ্যান্সার দিয়েছি। আমার বেস্ট অ্যান্সার হয়েছে অনেকগুলা এবং আমি খুব ভালো লিখতে পারি। আমি জানি আমার কনফিডেন্স খুব ভালো। সেরকম কনফিডেন্স নিয়েও আসলে পরীক্ষা দেওয়া ঠিক না। তো আমি বলব যে আ মানে যে কোয়েশ্চেন গুলো আমরা লিখি, হ্যাঁ? যে আমরা যেকোনো ধরনের কোয়েশ্চেন, এটা এসিকিউ হোক, লং কোয়েশ্চেন হোক, আ মানে আমার অ্যাটেম্প্ট হবে যে আমার বেস্ট যেটা আমার কাছে মনে হচ্ছে, মানে আমিও আগে মেন্টর গুলোর কাছ থেকে শুনতাম যারা জেনেসিস এর ক্লাস নিত। যে অম আ অনেক কিছুই মাথার মধ্যে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস ঘুরতেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে রাইট এটা। আমি ওইটাই দিব। হ্যাঁ? এটা নিয়ে আমি কিছুক্ষণ পরে আমি এসিকিউ ২-১ টা কোয়েশ্চেন স্যাম্পল আমি নিয়ে আসছি। সেগুলোতে আমি আলোচনা করব। এখন একটা কোশ্চেন আ সবার মধ্যেই ঘুরে, মাথার মধ্যে ঘুরপাক খায়। যেটা আমার মধ্যেও ছিল। আমি আমার আশেপাশে যারা পরীক্ষা দিয়েছেন, পরীক্ষার হলে আমি জিজ্ঞেস করতাম যে, "আপনারা কি প্রশ্ন পাওয়ার পরে সব প্রশ্ন পড়েন? মানে লং কোশ্চেনটা, তারপরে ২, ৩, ৪ সব কোশ্চেন পড়েন?" তো অনেকে বলে, "হ্যাঁ ভাই আমরা তো পড়ি। কোশ্চেন আমরা একটা এনালাইসিস করার চেষ্টা করি। কোন কোশ্চেনটা আগে দিব না দিব, হ্যাঁ? কোন কোশ্চেন গুলা কেমন হইছে?" এইসব এনালাইসিস করে সবাই। বেশিরভাগই মনে হয় করে। কিন্তু আমি এই কাজটা করতাম না। এটা আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আমি করতাম না। কারণ হচ্ছে আমি প্রশ্ন হাতে পাওয়ার পরে আমি লং কোয়েশ্চেন টাও দেখতাম না। হ্যাঁ? তো আসলে এই প্রশ্নগুলো দেখলে হবে কি? আমি ওই সময়টা আমার ওখানে চলে যাবে। আমি প্রশ্নটা পড়লাম, প্রশ্নটা মাথার মধ্যে ঘুরপাক খাবে। হ্যাঁ? লং কোয়েশ্চেন হোক, শর্ট কোয়েশ্চেন হোক। তো এই কোয়েশ্চেন পড়তে গিয়ে আমার যে ১০-১৫ মিনিট সময় চলে যাবে এবং আমি মাইন্ড সেট আপ করব। আমি কোনটা আগে শুরু করব ২ না ৩ বা ৪ অথবা এই প্রশ্ন পড়ার সময় আমি দেখব যে ১ টা ২ টা কোয়েশ্চেন এমন কিছু কোয়েশ্চেন করছে স্যাররা যেটা আমার মাথার মধ্যেই নাই বা যেটা আমি
কখনোই কিছু জানি না, ওই ইনফরমেশনই জানি না, ওইটা দেখে কিন্তু আমি যে এসব কমন কোশ্চেন বা আমার পারা কোশ্চেন গুলা ওইগুলা কিন্তু আমি ভুল করে ফেলবো। এই জন্য এটা আমার স্ট্র্যাটেজি, আমার ট্রিক্স, যে আমি পুরো কোশ্চেন আমি পড়তাম না। হ্যাঁ, সো ওখানে যে টাইম কিভাবে আপনার চলে যাবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। এটা আমার অনেকবার হয়েছে যে টাইমলি আমি আসলে সবকিছুই শেষ করাটা খুব ডিফিকাল্ট ছিল। তো এই জন্য টাইমটা খেয়াল করতে হবে। আমাদের অনেক সিনিয়ররা বা মেন্টররা সবসময় বলতো যে আপনারা লং কোশ্চেনে অ্যাটলিস্ট 45 মিনিটস 40 মিনিটস রাখবেন, এবং শর্ট কোশ্চেন গুলোতে 8 মিনিটস করে রাখবেন। তো এই যে রাখার ব্যাপারটা আসলে পরীক্ষার হলে কখনোই হয় না। আসলে কোনো কোশ্চেনে 8 মিনিটসও বেশি লাগে, আবার কোনো কোশ্চেনে আছে 5 মিনিটসের মধ্যে হয়ে যায়। তো এত ঘড়ি ধরে আসলে পরীক্ষা দেওয়া আসলে ডিফিকাল্ট। তারপর হচ্ছে আমি আবারও বলেছিলাম, আগেও বলেছিলাম, এখনো বলি, যে সবসময় কমন জিনিসগুলো আমরা চিন্তা করব। মানে কমন জিনিস বলতে আমার ডায়াগনোসিসটা কি আমি চিন্তা করতেছি, মোস্ট লাইকলি ডায়াগনোসিস, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস। হ্যাঁ, একদম কমন জিনিসগুলো চিন্তা করব। স্যাররা এই কোশ্চেন সিনারিওতে আসলে কি চাচ্ছে, মানে খুব বেশি দূরের ডিস্টেন্স চিন্তা করা উচিত হবে না। হ্যাঁ, তো আর কোশ্চেন পেপার পাওয়ার পরে আমাদের মাথায় সবসময় থাকে যে আমরা সিরিয়ালটা কিভাবে মেনটেন করব। কেউ কেউ এখানে যেহেতু লং কোশ্চেনে 1 নাম্বার থাকে, তারপরে 2, 3, 4, আমি আগেও বলেছি যে 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার আপনারা কখনোই আলাদা করতে পারবেন না। এখানে ইভালুয়েশনের কোশ্চেনও আসে, এখানে শর্ট কোশ্চেনও আসে, মানে সিনারিও বেসড কোশ্চেন আসে, আহ তারপর হচ্ছে ইনভেস্টিগেশন ফোকাস করে কোশ্চেন আসে, বা জেনেটিক্স থেকেও কোশ্চেন আসে, বা ডাটা থেকেও কোশ্চেন আসতে পারে। সো আপনি এখানে 2, 3, 4 কে মানে আলাদা করতে পারবেন। তো আমি যেটা করতাম, মানে আমার অনেক ভাইদের কাছে বা সিনিয়রদের কাছে শুনতাম যে কিভাবে পরীক্ষাটা দিলে সহজ হবে, মানে আমি কিভাবে খুব কোয়াইট কাম ভাবে পরীক্ষাটা দিতে পারবো। সেক্ষেত্রে আমি যেটা করতাম যে 2 নাম্বার কোশ্চেনটা আমি দেখতাম, যে 2 নাম্বার আগের সময়কালে যে 2 নাম্বার কোশ্চেন যেহেতু একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন আসতো, স্যাররা এই 2 নাম্বারে একটু অ্যাটিপিক্যাল কোশ্চেন দিত। যে মনে করেন আমাদের 2023-এর জানুয়ারিতে কিছু কোশ্চেন আমার মনে আছে এখনো, যেমন ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস এক্সট্রাভাস্কুলার হিমোলাইসিস এর মধ্যে ডিফারেন্স কি, একদম সরাসরি কোশ্চেনটা আসছে। হ্যাঁ, এটা একটা ডিফারেন্স চলে আসছে, তো আমি এটা দেখি সাথে সাথে 2 নাম্বারে দিয়ে দিছি। অথবা সিনড্রোমিক অ্যাপ্রোচ, একটা কোশ্চেন চলে আসছে স্নেক বাইট থেকে, সিনড্রোমিক অ্যাপ্রোচ। অথবা আপনার প্রিমেরিটাল স্ক্রিনিং গুলা কি করবেন। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু একটা সেশনে হয়েছিল। হ্যাঁ, তো ওইসব কোশ্চেন গুলা যখন আপনি দেখবেন যে আহ, একটা পেলিয়েটিভ কেয়ার থেকে বা পেলিয়েটিভ চ্যাপ্টার থেকে একটা ডাইং পেশেন্টের অ্যাসেসমেন্ট গুলা কি হবে, এক বক্স থেকে কোশ্চেন আসতেছে, আপনার মুখস্থ জিনিসগুলো, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু আপনি আগে দিয়ে দিতে পারলে ভালো। 2 নাম্বার কোশ্চেন গুলো এটা একজন বেরি করে। আসলে কেউ ঠান্ডা মাথায় 3, 4 দিতে চায়, 3, 4-এর সিনারিও বেস থাকে, এই জন্য 3, 4টা আগে শুরু করে তারপরে 2 দেয়। তো এটা আপনার উপর ডিপেন্ড করে একদম আপনি কিভাবে আহ শুরু করবেন, 3, 4, 2। তা আমি এবার আসলে 3, 4 দিয়ে আহ শুরু করেছিলাম। তারপরে 2 মিলে ঝিলে যেগুলো হচ্ছে আমি কোশ্চেন দেখতেছি আমি একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, আমি এটা স্কেপ করে আরেকটা কোশ্চেনে চলে গেছি কমনলি। আর লাস্টে 1 নাম্বার দিয়েছিলাম। তো 1 নাম্বার যে লং কোশ্চেন, এটাকে অবশ্যই আপনি মাথায় রাখতে হবে যে কোশ্চেনটা আসলে কেমন আসবে, ওইটার উপরে আমার কেমন লেখা হবে, কতটুকু আমি লিখবো। কারণ আপনার সময় ওইটা লাস্ট টাইমে আপনি কিন্তু 1 নাম্বার কোশ্চেনটা লেখার জন্য একটা পর্যাপ্ত সময় আপনার হাতে রাখা লাগবে। আচ্ছা, তারপর দেখেন যে খাতা মানে একটু ক্লিন রাখার ব্যাপারে সবাই বলে, সুন্দর হাতের লেখা অথবা একটু সাজানো গুছানো, রোল টানা, সবকিছু মিলিয়ে একটা খাতার প্রেজেন্টেশন একটা ইম্পর্টেন্ট। তা আমি আমি আসলে আমার যে খাতা যে খুব যে সুন্দর লিখছি অথবা খুব ভালোভাবে গুছানো বা কালারফুল করছি এরকম না, বিষয়টা আমার লেখা পরিষ্কার রাখছি, ক্লিন রাখছি, এবং কোশ্চেন যতটুকু আমার কাছে মনে হয়েছে যে সেটা 1 পেজের মধ্যে লেখাটা হয়ে গেছে অথবা 2 পেজ, সেটা ডিপেন্ড করে আমার কোশ্চেনের উপরে, আমার অ্যান্সারের উপরে ডিপেন্ড করে আমি কতটুকু লিখবো। আমার কথা হচ্ছে এখানে আপনি ক্লিন রাখাটা খুবই ইম্পর্টেন্ট, ওভার রাইটিং করা কাটাকাটি করা না করাই ভালো। যদি আপনার ওভার রাইটিং কাটাকাটি হয় তাহলে আপনি স্কিপ করে পরের পেজ থেকে লেখেন, আমি বলবো এটা। কারণ একটা কোশ্চেন 5 মার্কসের একটা কোশ্চেন, আপনাকে এখানে সবকিছু দেওয়ার পরেও আপনি যদি স্যারদের মার্কস তো আপনারা জানেন যে 5-এর আউট অফ 5-এর মধ্যে 3, 3.5 অথবা 4 এরকম দিতে পারে, সেখানে যদি কাটাকাটি ওভার রাইটিং করি তাহলে স্যারদেরও হয়তো বা এখানে মার্কসটা একটু কমে আসতে পারে। তারপর হচ্ছে আপনি
আমরা এসিকিউ দিয়ে শুরু করি, যেহেতু এটা আমরা যেহেতু একটা রিটেনের পেপার পাওয়ার পর, রিটেন কোশ্চেন পেপারটা পাওয়ার পর আমরা এসিকিউ দিকে চিন্তা করি, খুব ফোকাস করি। তো এসিকিউ তে আমি বেশ কয়েকটা ক্যাটাগরি মানে চেষ্টা করেছি আমার মতো করে। আসলে বেসিক্যালি আমি খুব এক্সপার্ট কেউ না, তারপরও আমি আমার মতো করে একটু ক্যাটাগরি সাজানোর চেষ্টা করেছিলাম যে কি কি ধরনের এসিকিউ গুলো আমরা ফেস করি পরীক্ষার হলে। যেমন এসিকিউ, প্রথম যে এসিকিউটা মানে সবচেয়ে কমন, যেটা আমরা ট্রেডিশনাল মানে বিগত সময়গুলোতে একটা এসিকিউ যদি আসে, সেটার যদি মনে করেন কোনো ধরনের কোশ্চেনের মধ্যে ডায়াগনোসিস মানে চাওয়া হয়নি, হ্যাঁ, শুধু ইনভেস্টিগেশন আর প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট চাওয়া হলো, তো সেক্ষেত্রে আমরা এসিকিউতে বেশিরভাগই সবাই অ্যাটেম্প করি যে একটা সিনারিও দেখার পর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, মোস্ট লাইকলি ডায়াগনোসিস সেটা দিকে খেয়াল করি, এবং মোস্ট লাইকলি ডায়াগনোসিস লেখার পরে আবার অনেকে আছে যে আদার ডিফারেন্সিয়াল একটা বা দুইটা লিখি। তো এটা হচ্ছে একটা নর্মাল একটা এসিকিউ একটা প্রোফর্মা, মানে আমরা যেটা করি। যেমন আমাদের এখানে পেপার ওয়ান যদি বলি, পেপার ওয়ানের আমার যে ক্যাটাগরি এসিকিউ ওয়ান আছে, পেপার ওয়ানের 3 নম্বরে যদি আপনাদের জানা থাকে অথবা সামনে থাকে, আমাদের এখানে আমি অবশ্য সবগুলো কোশ্চেন একসাথে আনতে পারিনি। এখানে এখানে আমি পেপার ওয়ান যদি বলি, পেপার ওয়ান থেকে 3-এর যে সি নাম্বার, আমি নিজেই আপনাদেরকে বলি কোশ্চেনটা, তাহলে এসিকিউ ওয়ান এর কি ধরনের কোশ্চেন সিনারিও থাকে। যেমন একটা মানে এবারে 2025-এর জানুয়ারিতে 55 ইয়ার্স ওল্ড ম্যান প্রেজেন্টেড উইথ রিকারেন্ট হিস্ট্রি অফ সিভিয়ার অ্যানিমিয়া এবং প্যাসেজ অফ আর্লি মর্নিং রেড কালার ইউরিন। তো মোটামুটি সবাই মানে এটা তো আমাদের সিনারিও বেস বুঝে গেছি যে আমরা আসলে এটা কি হতে পারে, তাই না? তো এখানে কোশ্চেন স্টেম গুলো ছিল, হোয়াট মে বি দ্য পসিবল ডায়াগনোসিস or what complication may occur in this case, or what are the treatment option of this case। তো এরকম একটা এসিকিউ আসলে আপনারা স্যাররা যেহেতু এখানে কোশ্চেনই করে দিয়েছেন হোয়াট মে বি দ্য পসিবল ডায়াগনোসিস, তা পসিবল ডায়াগনোসিস কিন্তু আপনি সরাসরি পিএনএইচ এখানে লিখে ফেলতে পারতেছেন, হ্যাঁ। তো পিএনএইচ লেখার পর আপনি আদার্স ডিডি লিখবেন কিনা, হ্যাঁ, যেহেতু এখানে এই কোশ্চেন পেপারে হোয়াট মে বি দ্য পসিবল ডায়াগনোসিস ক্ষেত্রে এক লেখা আছে, মানে মার্কস হচ্ছে 1। তো এদিকে আদার্স ডিডি লিখে আপনি সময় নষ্ট করবেন কিনা অথবা এটার জন্য আলাদা কোনো মার্কস পাবেন কিনা, আসলে কিন্তু তা না। তাহলে আমাকে খেয়াল করতে হবে যে আমার কোশ্চেনে আমাকে মানে স্পেসিফিক যদি বলে দেয়া থাকে হোয়াট মে বি দ্য পসিবল ডায়াগনোসিস, তাহলে আমি সেটাই লিখবো। আর যদি না দেয়া থাকে যে আমার পসিবল ডায়াগনোসিস না অন্যান্য কোশ্চেন স্টেম, তাহলে সেই ক্ষেত্রে আমি একটা পসিবল ডায়াগনোসিস লিখে আদার ডিফারেন্সিয়াল লিখে ইনভেস্টিগেশন যদি বলে মোর পসিবল মোস্ট লাইকলি পসিবল ডায়াগনোসিস ইনভেস্টিগেশন চাওয়া হয়েছে, তাহলে সেই ইনভেস্টিগেশন গুলো আমরা লিখতে পারি। তারপর আপনি ট্রিটমেন্ট অপশন, এখানে আমরা অনেক সময় আসলে ট্রিটমেন্ট অপশন বা ট্রিটমেন্ট প্ল্যান এই বিষয়গুলো নিয়ে একটু কনফিউজ থাকি, যে এসিকিউ তে একটা ট্রিটমেন্ট অপশন যদি বলে তাহলে আমি কিভাবে লিখবো। আমি মার্কস, অবশ্যই মার্কস খেয়াল করবো, এসিকিউ তে অবশ্যই মার্কস গুলা খেয়াল করবো যে কত মার্কসের কোশ্চেন এটা। যদি ট্রিটমেন্ট অপশন চায় তাহলে অবশ্যই আমি এখানে একটু সাজিয়ে লিখতে পারি যে আমার স্পেসিফিক ট্রিটমেন্ট, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, সাপোর্টিভ ট্রিটমেন্ট, ঠিক আছে, বা একটা মনিটরিং বা ফলো আপ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় আমরা একটু লিখতে মানে এই জিনিসগুলো লিখলে একটা আলাদা মার্কস পাওয়ার একটা সম্ভাবনা থাকে এবং ভালো একটা গুড ইমপ্রেশন তৈরি হয় যদি ট্রিটমেন্ট অপশন থাকে। আর যদি প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট থাকে সেই ক্ষেত্রে কিন্তু আমরা জাস্ট ব্রড লাইনে লিখে দিব প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট। যেমন মনে করেন ইনফ্লামেটরি বাউল ডিজিজ অথবা একটা ক্রনিক পেনকেটাইটিস এরকম একটা পেশেন্ট, সেই ক্ষেত্রে প্রিন্সিপালস অফ ট্রিটমেন্ট গুলো আমার কি হবে সেগুলো জাস্ট ব্রড লাইনে আমি লিখে দিলাম। আমার মনে হয় যে এখানে ইলাবোরেশনের দরকার নাই। তো এসিকিউ ওয়ানটা যে ধরনের এসিকিউ আসে খুবই কমন একটা এসিকিউ আসে। তো মোস্টলি ইম্পর্টেন্ট যে জিনিসটা মানে এখনকার সময়গুলোতে কোশ্চেন মডারেশনে এই ক্যাটাগরির এসিকিউ গুলো বেশি আসতেছে। স্যাররা আমাদেরকে এই কোশ্চেন গুলো বেশি দেওয়ার চেষ্টা করতেছে। এসিকিউ টু, এসিকিউ তে এখানে বলছে যে মোস্ট লাইকলি ডায়াগনোসিস আসতে পারে। আপনি সরাসরি স্যাররা মোস্ট লাইকলি ডায়াগনোসিস বলতেছে অথবা বলতেছে যে আদার ডিফারেন্সিয়াল কি, হ্যাঁ, আদার ডিফারেন্সিয়াল কি এগুলো আসতে পারে, অথবা ইনভেস্টিগেশন চাচ্ছে, ইনভেস্টিগেশনে চাচ্ছে যে ফাইন্ডিংস সহ আপনাকে ইনভেস্টিগেশন গুলো বলতে হবে।
তো এভাবে কোশ্চেন আসতে পারে। যেমন পেপার 1 এর একটা কোশ্চেন আমি যদি শেয়ার করি, যেমন 2 নাম্বার স্টেশনের নাম্বার কোশ্চেনটা আমি যদি একটু বলি যে 60 ইয়ার্স old man smoker presented with headache and acute onset of shortness of breath for 2 hours. He had history of cough, exertional dyspnea for last 3 years. He is hypertensive with discontinuation of the medication for last 3 months. And general examination reveals he is not anemic, pulse 110, BP 200 by 110 millimeter mercury, saturation 94%, bedside capillary blood glucose is 18, and bedside ECG show left ventricular hypertrophy with sinus tachycardia. তো কোশ্চেন স্টেম গুলো ছিল কি এই কোশ্চেনের, what is most likely diagnosis, and what are the differentials, and what are the initial investigation you will advise with expected findings. তাহলে দেখেন আপনি কোশ্চেন স্টেম গুলো খেয়াল করেন যে এখানে কিন্তু স্যাররা চাচ্ছে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, তো একটা ডায়াগনোসিস চাচ্ছে কিন্তু। তাহলে আপনার পুরো সিনারিওতে আপনি একটা ডায়াগনোসিস চিন্তা করবেন, এটার জন্য 1 মার্কস, আর ডিফারেন্সিয়ালের জন্য 1.5 মার্কস, আর ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস এর জন্য 2.5 মার্কস। তাহলে এরকম একটা কোশ্চেন সিনারিও যদি আসে তাহলে আপনাকে মোর স্পেসিফিক মানে থাকতে হবে। এখন ডিফারেন্সিয়াল, হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে 1.5 মার্কস আমি ডিফারেন্সিয়াল কয়টা লিখবো। আপনার মোস্ট লাইকলি ডায়াগনোসিস লেখা শেষ, আপনি ডিফারেন্সিয়াল চিন্তা করতেছেন, আপনি অনেকগুলো মাথায় রাখার চেষ্টা, কিন্তু প্রায়োরিটি বেসিসে আমি যদি বলি এসিকিউতে আইডিয়ালি আমি যেটা করছি 2টার বেশি আমি ডিফারেন্সিয়াল রাখি নাই, 2টা ম্যাক্সিমাম 3টা। কিন্তু এখানে দেখেন মোস্ট লাইকলি ডায়াগনোসিস একটা তো বলাই হয়েছে, সাথে আদার ডিফারেন্সিয়াল, তাহলে আপনি এখানে 2টা বেশি লেখা উচিত হবে না। কারণ হচ্ছে এখানে আপনি যেহেতু একটা ইনভেস্টিগেশন প্যানেল লিখবেন, তো এখানে আপনার অনেক যদি ডিফারেন্সিয়াল লিখতে যান তাহলে কিন্তু ফাইন্ডিংস সহ আপনার অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তো আমি পারলেই যে আমি অনেক কিছু জানি বা পারি তাই বলে আমি লিখে আসবো, লিখতে থাকবো, তা কিন্তু মানে ভাবা ঠিক হবে না পরীক্ষার হলে, কারণ হচ্ছে টাইম একটা ইস্যু। আচ্ছা, তারপর আছে এসিকিউ যেগুলো টিপিক্যাল ইভালুয়েশন টাইপের, যে এসিকিউ গুলো আসে, মানে স্যাররা ডিরেক্টলি বলে দেয় ডিফারেন্সিয়াল কি, হ্যাঁ আপনি ইভালুয়েট করেন অথবা ইনভেস্টিগেশন করেন। যেমন এই কোশ্চেন গুলো এবার পেপার 1 পেপার 2 তে বেশিরভাগই এই কোশ্চেন গুলো ছিল। যেমন পেপার 1 এর আপনার 2 এর স্টেশন 2 তে বি নাম্বার যে কোশ্চেনটা দেখেন, আমি একটু বলি, সবাই পারবেন এই কোশ্চেনটা, খুবই কমন একটা কোশ্চেন, যে 50 years old man presented with generalized swelling with increasing fatigability for last 6 months. He had his history of abdominal surgery 10 years back. He denied any history of shortness of breath, chest pain, and jaundice. Examination reveals he is anemic edematous with scaly rough skin. আচ্ছা, কোশ্চেন স্টেম গুলো কি ছিল এই সিনারিওর? বলছে মেক এ চেক লিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন ইন ফেভার অফ ডিফারেন্সিয়ালস এন্ড হাউ উইল ইউ ইনভেস্টিগেট হিম উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস। কোশ্চেন পরে মনে হবে যে আমি একটা লং কোশ্চেন লিখতে যাচ্ছি, লং কোশ্চেন লেখা শুরু করব, এমন একটা ভাব নিয়ে বসতে হবে, তাই না? তো এখন এই যে কোশ্চেন 2 নাম্বার স্টেশনে এরকম কোশ্চেন কয়েকটাই দেওয়া হয়েছিল পেপার 1 এ, আমরা কিন্তু মানে যারাই পরীক্ষা দিয়েছিলাম অ্যান্সার করতে গেছি, যারা একটু ট্রিকি ছিল তারা কিন্তু শর্টকাট লেখার চেষ্টা করছে, কারণ স্যাররা দেখে যে আমার সিনারিওতে আমার মোস্ট লাইকলি ডায়াগনোসিসটা কি হবে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার কিছুই বলে নাই, মোস্ট লাইকলি ডায়াগনোসিসও বলে নাই, ডিফারেন্সিয়ালও বলে নাই। তা আপনি এখানে লিখতে পারেন যে আমার এটা ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম মনে হচ্ছে, ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম ডিউ টু কি কি কজ গুলো আছে বা ডিজিজ গুলো আছে আপনি লিখে ফেললেন, ঠিক আছে? তো লেখার পর আপনাকে বলছে যে ক্লিনিক্যাল ইনফরমেশন, এই টার্মটা আপনি খেয়াল করেন, এই ক্লিনিক্যাল ইনফরমেশন ইন ফেভার অফ ডিফারেন্সিয়ালস। তাহলে আপনার লং কোশ্চেনে কিন্তু এইসব টাইপের কোশ্চেন গুলো আমরা বেশি লিখি। একটা শর্ট কোশ্চেন যদি এরকম দেখি তাহলে কিন্তু অনেকের একটু নার্ভাসনেস কাজ করে যে এত বড় ছোট কোশ্চেনের মধ্যে এত বড় ভাবে লিখতে হবে, তাহলে সময় তো আমরা ম্যানেজ করতে পারবো না। তো সেখানে ডিফারেন্সিয়াল এই জন্যই আপনার বেশি লেখা যাবে না, ডিফারেন্সিয়াল কম থাকবে। এবং ক্লিনিক্যাল ইনফরমেশনে কিভাবে করবেন, এরকম যদি কোশ্চেন আসে তাহলে বক্স প্রটোকলে চলে যাবেন। বক্স প্রটোকলে যাওয়াটা এসিকিউতে আমি মনে করি জাস্টিফাইড, এবং আপনার জন্য খুবই ইজি হবে এই যদি আপনি ইভালুয়েশন টাইপের যে কোশ্চেন গুলো আপনি এসিকিউতে দিবেন সেটা যদি বক্স প্রটোকলে লেখেন। ডিফারেন্সিয়াল লেখার সময় আপনি হিস্ট্রি
তারপর হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন। এখন এখানে জেনারেল এক্সামিনেশন সিস্টেমিকে ভাগ করার দরকার নাই, আপনি জাস্ট হচ্ছে আপনার ডিফারেন্সিয়ালের যে ডিজিজ গুলো আছে এক পাশে লিখে রোল টেনে আপনি হিস্ট্রি এবং হচ্ছে ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো লিখে ফেলবেন। তারপর হচ্ছে পরের কোশ্চেন ছিল ইনভেস্টিগেশন উইথ এক্সপেক্টেড ফাইন্ডিংস, সেখানেও আপনি বক্স ফটো করে লিখতে পারেন, তাহলে আপনার জন্য সুন্দর হবে, খাতাটা গোছানো হবে এবং দেখতেও সুন্দর লাগবে। আচ্ছা, এরকমই আরেকটা কোশ্চেন যদি আমি বলি যে পেপার 2 তে, হ্যাঁ পেপার 2 তে একটা কোশ্চেন আমি পড়ি একটু। 3B তে স্টেশন একটা 3B একটা কোশ্চেন আছে। এখানে বলা আছে যে 59 years old man presented with presented to the medicine OPD with a 2-month history of fatigue and 1-year history of progressively darkening skin on his palms and soles, and his tongue was smooth with patchy areas of mucosal darkening. তার মানে আমরা এই সিনারিও দেখে কিন্তু মোটামুটি বুঝতে পারছি যে আসলে সিনারিওটা কোথায়, মানে ডায়াগনোসিসটা কি হবে। এবং এটার কোশ্চেন স্টেম ছিল হোয়াট মে বি দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস এবং মেনশন 4 আদার ফিজিক্যাল সাইন ইউ উইল লুক ফর ইন দিস পেশেন্ট এন্ড হোয়াট ফার্দার ইনভেস্টিগেশন উইল ইউ অ্যাডভাইস। তাহলে আপনি দেখেন এই এসিকিউ 3 যে আমি যে ক্যাটাগরির মধ্যে রাখছি, এখানে কোশ্চেন স্টেম গুলো খেয়াল করেন, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কিন্তু আপনাকে সরাসরি চেয়ে বলছে। এখন আপনার এটা এডিসনস ডিজিজ হিসাবে যদি আপনি চিন্তা করেন, এডিসন ডিজিজের মধ্যে যে যে বক্সটাতে ছিল বিশেষ করে প্রাইমারি যে কজগুলো ছিল সেইগুলোর মধ্যে দিয়ে আপনি যেহেতু 59 আপনার এজটা খেয়াল করতে হবে প্রত্যেকটা সিনারিওতে। আপনার কোশ্চেন পড়ার সময় অবশ্যই জেন্ডার, এজ, এই বিষয়গুলো খুবই ইম্পর্টেন্ট। এগুলোর সাথে কিন্তু আমার ডিডি গুলা কিন্তু সেট করতে হবে। হ্যাঁ, একটা ইয়াং হলে আপনি ম্যালিগনেন্সি বা কার্সিনোমা এইগুলো থেকে অ্যাভয়েড করাটাই ভালো, মানে লেস প্রায়োরিটি। আর যেহেতু বেশি এজ, তাহলে আপনাকে ওভাবেই এডিসনস এর বক্স থেকে আপনাকে সিরিয়ালি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো সেট করতে হবে। ঠিক আছে। আর ফিজিক্যাল সাইন এখানে কিন্তু সরাসরি আপনাকে বলে দিচ্ছে যে 4 আদার ফিজিক্যাল সাইন, কারণ হচ্ছে এখানে সিনারিওতে কিছু ফিজিক্যাল সাইন ছিল, বাকি আদার্স ফিজিক্যাল সাইন আপনি কি দেখতে পারেন। এখন এই ফিজিক্যাল সাইনের মধ্যে ব্লাড প্রেশারটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, আদার্স এর মধ্যে আপনি ব্লাড প্রেশার দেখতে পারেন। হ্যাঁ, আদার্স এর মধ্যে অন্যান্য সিস্টেমিক যে আপনি ডিজিজ গুলা দিচ্ছেন সেই ডিজিজের কিছু দুই একটা আপনি ফিজিক্যাল সাইনের মধ্যে নিয়ে আসতে পারেন। এখানে কিন্তু আলাদা করে সিস্টেমিক, ক্লিনিক্যাল, সিস্টেমিক অথবা জেনারেল এক্সামিনেশন এই ব্রড হেডিং এ লেখার কোনো দরকার নাই। আপনাকে খেয়াল করতে হবে আমার কোশ্চেনটা এসিকিউ, এখানে আমি সাজাতে গিয়ে আলাদা করতে গিয়ে বেশি লিখতে গিয়ে কোনো ক্রেডিট নাই। আপনাকে খেয়াল করতে হবে যে আমার টাইমলি আমার পরীক্ষা শেষ করতে হবে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টাইমলি পরীক্ষা শেষ করা। আচ্ছা, এই এসএকিউ ইভালুয়েশনের কোশ্চেন গুলোর মধ্যে আরেকটা জিনিস হচ্ছে একটা ইম্পর্টেন্ট লাইন আসে, যেটা হচ্ছে পেপার 1 এ ছিল চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন। হ্যাঁ, একটা ক্লিনিক্যাল ইনফরমেশন বললে আপনি ইনফরমেশনের মধ্যে হিস্ট্রি দিবেন কিনা অথবা ক্লিনিক্যাল এক্সামিনেশন দিবেন কিনা, এই জিনিসগুলো নিয়ে অনেকের একটা ডিবেট হয়, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা আছে। অনেক মেন্টররা আমাদের বলতো যে ক্লিনিক্যাল শব্দটা মানে এখানে তো ফাইন্ডিংস, ক্লিনিক্যাল ফাইন্ডিংস অথবা এখানে এক্সামিনেশন ফাইন্ডিংস গুলো আমরা লিখবো। যদি এরকম চেকলিস্ট অফ ক্লিনিক্যাল ইনফরমেশন হয়, তাহলে আপনি শর্ট করে হিস্ট্রি এবং ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস লিখতে পারেন। আর যদি বলে চেকলিস্ট অফ ক্লিনিক্যাল সাইন, তাহলে আপনি শুধুমাত্র ক্লিনিক্যাল এক্সামিনেশনে থাকেন। আবার একটা কোশ্চেন এখানে আপনি দেখবেন যে আমাদের বিসিবিএস এরই একটা কোশ্চেন আলোচনা করতেছি, সেখানে বলা আছে যে সরাসরি বলে দিছে হিস্ট্রি নিবেন এবং ফিজিক্যাল এক্সামিনেশন করবেন। এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোর মধ্যে আপনি হিস্ট্রি নিবেন এবং ফিজিক্যাল এক্সামিনেশন করবেন। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে হিস্ট্রি লিখতে হবে টার্ম দিয়ে, এবং ফিজিক্যাল এক্সামিনেশনের জায়গায় আপনি শুধুমাত্র জেনারেল এক্সামিনেশন এবং সিস্টেমিক এক্সামিনেশন মিক্সড করে লিখে ফেলবেন। এখানে আলাদা করে আপনার কোনো সময় আলাদা করে সিস্টেমিক এবং জেনারেল এক্সামিনেশন লেখার দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা এই এসিকিউ ক্যাটাগরির মধ্যে যে 3 নাম্বার এসিকিউটা নিয়ে আলোচনা করলাম, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে বেশ কয়েকটা এসিকিউ আমাদের আসতেছে এরকম সিনারিও বেসড। আচ্ছা, পরের এসিকিউ 4, এটা হচ্ছে এবার একটু ডিফারেন্ট একটা কোশ্চেন ছিল। যেমন পেপার 1 এর একটা কোশ্চেন স্টেশন 2 তে আপনার
ডিফাইন দ্য সাইকোজেনিক প্রাইমারি পলিডিপসিয়া। হ্যাঁ, এইভাবে ডিরেক্ট একটা কোশ্চেন আসছে। হ্যাঁ, 30 years old lady present with polyuria and polydipsia। এখন যদি একদম সরাসরি বলে দিছে ডিফাইন করার জন্য, তো ডেফিনিশন আসলে যে যার মতো করে লিখছে, যেটা যতটুকু মনে পড়ে, কারণ ডেফিনিশন তো কেউ মুখস্থ করে যায় না এরকম। তো এরকম কোশ্চেন আপনার সামনে পড়তে পারে। এবং এখানে বলা আছে যে আদার্স কোশ্চেন স্টেমের মধ্যে ছিল হোয়েন উইল ইউ সাসপেক্ট সাইকোজেনিক প্রাইমারি পলিডিপসিয়া, হোয়াট উইল বি ইউর ডায়াগনস্টিক অ্যাপ্রোচ। তো আমরা এখানে কোশ্চেন গুলো, যে এরকম কোশ্চেন গুলো পেলে আমরা ক্লিনিক্যালি যখন সাসপেক্ট করব, তখন ক্লিনিক্যালি পেশেন্টের হিস্ট্রি এবং হচ্ছে এক্সামিনেশন, এগুলো আমরা লিখতে পারি যখন সাসপেক্ট করব। এবং ডায়াগনস্টিক অ্যাপ্রোচটা কি হবে? অবশ্যই ইনভেস্টিগেশন অ্যাপ্রোচ হবে। আমরা সাইকোজেনিক প্রাইমারি পলিডিপসিয়ার জন্য ইনভেস্টিগেশন অ্যাপ্রোচে আমরা যাব। এরকম এসিকিউ এরকম থাকতে পারে। এসিকিউ এরকম আপনার যদি আসে, আপনারা যেটা করতে পারেন যে আমাদের ডেভিডসনের অনেক জায়গা থেকে এরকম এসিকিউ দেওয়ার মতো সারা নতুন নতুন এসিকিউ আনতে পারে। যেমন স্টেরয়েড উইথড্রল, একটা স্টেরয়েডের পেশেন্ট অনেকদিন লং টাইম ধরে স্টেরয়েড খাচ্ছে, এখন উইথড্রল কিভাবে করবেন, এটার প্রসিডিউর বা এটার স্টেপ বা ফ্লো চার্ট আপনার কাছে চাইতে পারে। তারপরে হচ্ছে কোন ধরনের ইনভেস্টিগেশন, যে যেমন শর্ট এসিডিএস স্টিমুলেশন টেস্ট, হ্যাঁ, এইসব জায়গা থেকে আমার কোশ্চেন আসতে পারে, কিভাবে এই প্রসিডিউরটা করব। হ্যাঁ, এগুলো খুবই অ্যাটিপিক্যাল কোশ্চেন। এগুলো নিয়ে আমার মনে হয় যে খুব বেশি মাথা ঘামানোর প্রয়োজন নাই। এগুলো মাথা ঘামাইতে গেলে আপনার বাকি এসিকিউ গুলো খারাপ হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এসিকিউ যেটা মানে 5, যেটা আমি এখানে ইনক্লুড করেছি, যে মানে আমাদের ছোট চ্যাপ্টার গুলো যেগুলো আছে, স্মল চ্যাপ্টার যেগুলো আমরা বলি, যেগুলো গদ বাঁধা পড়াশোনা করতে হয়, সেগুলো থেকে তো কোশ্চেন আসে, তাই না? পয়জনিং আছে, আপনার হচ্ছে জেনেটিক্স আছে, বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে আপনার বেশ কিছু ডিফিনেশন বা সামহাউ, হ্যাঁ, এইসব জিনিসগুলো নিয়ে আমাদের ছোট প্রায় 7-8টা চ্যাপ্টার আমাদের পড়তে হয়। তো এখান থেকেও বেশ অনেকগুলো কোশ্চেন আমাদের এবার পরীক্ষা আসছে। বিশেষ করে সিনারিও বেসড করেই আমাদের দেওয়া হয়েছে। যেমন সিনারিও বেসড করেই আপনার এরর এরর থেকে আসছে, হ্যাঁ, রুট অফ এরর্স, এই কোশ্চেন গুলো এই সময় আসছে। তারপরে হচ্ছে জেনেটিক থেকে একটা সিনারিও দেওয়ার পরে ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি, এই কোশ্চেনটা ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার এখানে বায়োকেমিস্ট্রি থেকে হাইপোক্যালিমিয়া হাইপোক্যালসিমিয়ার একটা কোশ্চেন ছিল। এখানে ক্যালকুলেশন জন্য আমাদের এখানে কারেক্টেড ক্যালসিয়াম লেভেলটা জানতে চাওয়া হয়েছে। তো এগুলো কিন্তু আসতে পারে একটা রিটেনের। আমরা এটা হয়তো অনেক সময় এক্সপেক্ট করি না, যে আমরা অস্পিতে চিন্তা করি যে আমাদের এবিজি বা টাটা বা ক্যালকুলেশন এগুলো আমাদের অস্পিতে আসবে, কিন্তু রিটেনে 1-2টা কোশ্চেনের মধ্যে সারা রাখতে পারে। এখানে প্লাজমা অসমোলারিটি কেমন হবে, অ্যানায়ন গ্যাপটা কেমন দেখবেন, হ্যাঁ, বা এইসব টাইপের কোশ্চেন সিনারিওর মধ্যেই রিলেটেড দিয়ে দিতে পারে। তো আমাদের প্রস্তুতি এভাবেই থাকবে, যে এই এসিকিউটা পারার জন্য আমাদেরকে দিতে হতে পারে। আবার জেনেটিক্স থেকে কোশ্চেন অনেকগুলো আসে, যেমন এবার আপনার হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা আসছে, অ্যাকুইট ইন্টারমিটেন্ট পরফাইরিয়া আসছে, হ্যাঁ, ডুশেনি মাসকুলার ডিস্ট্রফি আসছে। এগুলো থেকে কোশ্চেন বক্স থেকেও অনেক সময় দেওয়া হয়, একদম জেনেটিক বক্স থেকে এই কোশ্চেনটা করা হয়েছে। হ্যাঁ, মেকানিজম বা প্যাথোফিজিওলজি চাওয়া হয়েছে। তো কোশ্চেন স্টেমের মধ্যে 2-3টা কোশ্চেন স্টেম থাকে। আমার যে সব কোশ্চেন স্টেম ভালোভাবে দিতে পারবো বা লিখতে পারবো, সেটা তো আসলে কেউ প্রেডিক্ট করতে পারে না। আপনি যেটা ভালো পারবেন বা মনে আছে সেটাই আপনি লিখবেন, বাকিটা মোটামুটি একটা ম্যানেজ করে লেখা যাবে। আচ্ছা, যেমন এখানে এসিকিউ যে এসিকিউটা আমি রাখছি পয়েন্টের মধ্যে, এখানে আমাদের ডায়াগনোস্ট করা একটা সিনারিও ছিল, যে ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া। এই ক্রনিক মাইলয়েড লিউকেমিয়ার কোশ্চেন থেকে আপনার যেরকম ভাবে সিনারিওতে আসছে, বলে দিছে যে ফিচার সাজেস্টিভ অফ ক্রনিক মাইলয়েড লিউকেমিয়া, how genetic changes are responsible for the pathophysiology of this disease, and mention 3 tests to detect the genetic abnormality and of this disease. Mention first line drugs to treat the patient with mechanism of action of drugs. দেখেন, একটা কোশ্চেনের মধ্যে কত কিছু স্যাররা নিয়ে আসছে।
কোশ্চেনটা হঠাৎ করে ফেস করাটা কিন্তু ডিফিকাল্ট, হ্যাঁ, সবকিছুর জন্য। তো আমি মনে করি যে এই টাইপের কোশ্চেন যখন আসবে তখন আপনারা মানে যে টপিকসটা পড়বেন, কিছু ড্রাগস মেকানিজম অথবা ডিজিজের প্যাথোফিজিওলজি, হ্যাঁ, কিছু ইনভেস্টিগেশন কি পারপাসে আমরা করতেছি, হ্যাঁ, এই ইনভেস্টিগেশন গুলো আমরা একটু খেয়াল রাখবো। তারপর আপনি দেখেন যে এসিকিউ আমরা সবসময় বলে, আমাদের মেন্টররা এবং প্রিভিয়াস যারা পাশ করে গেছেন সবসময় বলতো যে ডেভিডসনের কোনো বক্স বাদ দেওয়া যাবে না, যে কোনো বক্স, সেটা রেড বক্স হোক, মানে আপনার রেড ছাড়াও যে বক্স গুলো আমাদের দরকার ইম্পর্টেন্ট সেগুলো আমাদের পড়তে হবে। এখন বক্স তো অনেক ধরনের বক্স থাকে, কিছু প্রগনোসিস মার্কারের থাকতে পারে অথবা কোনো ধরনের ক্রাইটেরিয়া বেসিসে, গ্লাসগো ক্রাইটেরিয়া বা এইসব টাইপের বক্সও থাকতে পারে। হ্যাঁ, তো বক্স গুলো থেকে কিন্তু সরাসরি কোশ্চেন আসে, যেমন এইবার কিন্তু একটা আপনার অ্যাট্রিয়াল ফিব্রিলেশনের এখান থেকে কিন্তু আমাদের বক্স কোশ্চেন আসছে, বিশেষ করে আপনার চাকবাস স্কোরটা, তারপরে হেসেন ক্লেভার বক্স, এখান থেকে কিন্তু কোশ্চেন আসছে। গত আগের সময় একবার অস্পিতে গ্রেস স্কোর থেকে আপনার স্কোরিং থেকে একটা অস্পিতে কোশ্চেন ছিল। তো গ্রেস স্কোরও যদি আপনার রিটেনে মানে চায় তাহলেও কিন্তু অবাক হওয়ার কিছু নাই। হুম, তো আপনার এই বক্স থেকে কোশ্চেন আসে, যেমন টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস এর কোশ্চেনটা এত চমৎকার ভাবে স্যাররা সাজাইছে, গতবার টক্সিক ইপিডার্মাল নেক্রোলাইসিস এর কোশ্চেন আসছে, তো এবার কিন্তু আপনার বলে দিচ্ছে যে বক্স থেকে আপনার ইনভেস্টিগেশন, আপনার ব্লাড ইনভেস্টিগেশন করার জন্য যে ব্লাড ইউরিয়া, ব্লাড গ্লুকোজ, হ্যাঁ, আর আর্লি কিউটিনিয়াস মানে ওয়ার্নিং সাইনটা কি হবে, হ্যাঁ, ব্যাড সাইড কি টেস্ট করতে পারি, হ্যাঁ, সেই কোশ্চেন গুলো আপনার আসতে পারে। তো আচ্ছা, তারপর হচ্ছে ইমার্জেন্সি বক্স। এখানে আপনার অনেক ধরনের ইমার্জেন্সি বক্স থাকে, যেমন রেড বক্স যেগুলো আমরা বলি সব সময়, যেমন আপনার এসিকিউ ক্যাটাগরির মধ্যে আসতে পারে সরাসরি একটা সিনারিও দিয়ে আপনার স্ট্যাটাস ইপিলেপটিকাস বা সেপটিক আর্থ্রাইটিস অথবা অ্যানাফাইলেক্সিস, হ্যাঁ, অ্যাকিউট অন ক্রনিক রেসপিরেটরি ফেলিওরের অ্যাসেসমেন্ট ম্যানেজমেন্ট, সেগুলো কিন্তু আপনার বক্সে আসতে পারে। এবং হচ্ছে রিজনিং সবসময় ইম্পর্টেন্ট, অলওয়েজ। মানে আমরা হয়তো বা রিজনিং বা সিলেকশন ক্রাইটেরিয়া এগুলো লং কোশ্চেনের জন্য পড়ি, তো আমার মনে হয় যে এসিকিউ তেও আপনারা এই রিজনিং গুলো মাথায় রাখতে হবে। আমি আগেও বলেছি যে যে কোনো ধরনের মেকানিজম এক্সপ্লেনেশন, যেমন প্যারাসিটামল পয়জনিং আসছে, প্যারাসিটামল পয়জনিং এর আমরা সবাই মোটামুটি সবকিছুই পড়ি, সেখানে অ্যাসেসমেন্ট কিভাবে করবো, ইনিশিয়াল অ্যাসেসমেন্ট কিভাবে করবো রোগীটার, এবং প্যারাসিটামলের যে ম্যানেজমেন্টের মধ্যে বিশেষ করে স্পেসিফিক যে ম্যানেজমেন্ট অ্যানেসিটালসিস্টিন আমরা দেওয়া হয়, হ্যাঁ, ডোজ ডিউরেশন থেকে সবকিছু আমরা পড়ি, হ্যাঁ, কমপ্লিকেশনও পড়ি, কিন্তু অ্যানেসিটালসিস্টিনের মেকানিজমটা অনেক সময় আমরা হয়তো বা কোনো কারণে স্কেপ করে যাই বা পড়তে মনে থাকে না। তো স্যাররা কিন্তু এবার অ্যানেসিটালসিস্টিন কিভাবে কাজ করে, মেকানিজমটা কি, এটাও কিন্তু প্রশ্নের মধ্যে চেয়েছিল। তো এসিকিউ আসলে আমি মোটামুটি আমার যতটুকু আইডিয়া বা ধারণা থেকে বিগত সময়ে যেভাবে আমি পরীক্ষা দিয়েছিলাম, এসিকিউ ফেস করেছি, সেগুলো ট্রাই করেছিলাম যে ক্যাটাগরি ওয়াইজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আসলে সব সেশনে একটু ডিফারেন্ট ডিফারেন্ট করে এসিকিউ গুলো দেওয়া হচ্ছে, মানে অনেক সময় শর্ট নোটও আসলে এমসিপিএস এর মতো এফসিপিএস ও কিছু আগে, অবশ্য আগের কথা, 1 বছর আগের 2 বছর আগের কথা, এসিকিউ আসতো, হ্যাঁ। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা সময় ছিল, সরাসরি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর সম্বন্ধে আপনি যা জানেন লিখেন, এরকমও এসিকিউ আসছে। তো এসিকিউ নিয়ে মোটামুটি আমার এই স্লাইডটা মোটামুটি শেষ। এখানে বেশ কিছু পেপার ওয়ানের কিছু এসিকিউ স্যাম্পল আমি দিয়েছিলাম, এগুলো নিয়ে আসলে আমি নিজে নিজেই আসলে বলার চেষ্টা করেছি, দেখানোর মতো আসলে সেই সুযোগ বা স্কোপ পাইনি। সেজন্য আমি খুবই দুঃখিত যে আমার এসিকিউ ক্যাটাগরি ওয়াইজ যদি আমি আরো একটু স্লাইড করে সাজাতে পারতাম হয়তো বা আরো ভালো হইতো। আচ্ছা, লং কোশ্চেন, যেটা নিয়ে সবার মধ্যে একটা ভীতি কাজ করে, যেহেতু এটা সবার লাস্টে রাখা হয় পরীক্ষার হলে, লং কোশ্চেন। এই লং কোশ্চেন আপনার মোটামুটি সবাই এটা নিয়ে খুব প্রস্তুতি নেয়।
যে এই মানে এই নোটস পড়বো, কিভাবে লিখবো, লং কোশ্চেন লিখতে আসলে কিভাবে লিখলে ভালো হয়, হ্যাঁ, কোশ্চেন ফরম্যাট গুলা আসলে কিভাবে হয়, লং কোশ্চেন নিয়ে অনেক ধরনের আমার গত বিগত সময়গুলোতে পরীক্ষার মধ্যে আমার এক্সপিরিয়েন্স হয়েছে, যে আমি শুনেছি আমার যারা এক্সপার্ট সিনিয়র ছিল যারা পাশ করেছে, বা অনেকে অনেক বই পড়েছে, আসলে লং কোশ্চেন লিখতে গেলে আপনাকে ফার্স্টে খেয়াল করতে হবে ঘড়ির দিকে, আপনার ঘড়িতে আসলে সময় কতক্ষণ আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, যখন আপনি লিখতে বসবেন, কারণ হচ্ছে আপনি মাথায় মাইন্ড সেট করে রাখছেন যে আমি এভাবে লিখবো ওইভাবে লিখবো, আমার প্রিপারেশন এভাবে ছিল, ওইভাবে হলে হবে না। হ্যাঁ, আপনার ঘড়ির দিকে তাকাইতে হবে, ঘড়িতে যদি 20 মিনিট থাকে তাহলে আপনার এই 20 মিনিটস এর মধ্যে একদম লং কোশ্চেনের যে লাস্ট লাইনটা, আপনার রেফারাল, হ্যাঁ, রেফারালটা প্রগনোসিসটাও আপনার লিখে আসতে হবে। ঠিক আছে, সো আপনাকে ওইভাবেই লং কোশ্চেনের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন লং কোশ্চেনের জন্য আপনি আহ, কিভাবে পড়বেন? হ্যাঁ, লং কোশ্চেন আমি মনে করি যে আপনি ডেভিডসন যা পড়তেছেন, ওয়ার্ড বেসিসে, আমরা ওয়ার্ড ওরিয়েন্টেড যেসব টপিকস বা ডিজিজ গুলো ডিল করি, বা স্যারদের যে মানে বিভিন্ন মেডিকেল কলেজে গ্র্যান্ড রাউন্ড হয়, বা সিম্পোজিয়াম হয়, যে কোনো ধরনের সেমিনার হয়, সেখানে যেসব আপনার প্রেজেন্ট কেস প্রেজেন্টেশন হয়, সেই টপিকস গুলো আপনার মাথায় রাখতে হবে, যে ওই টপিকস গুলা থেকে কিভাবে একটা লং কোশ্চেন সারা দিতে পারে। কারণ ডেভিডসনে তো ওইভাবে লং কোশ্চেনের কোনো ধরনের আলাদাভাবে আহ কোনো ধরনের সাজানো নাই, কারণ আমরা টপিকস ওয়াইজ পড়ি, আমরা সেভাবেই আমাদের লং কোশ্চেনটাকে মাথায় রাখি। তো লং কোশ্চেনের জন্য আমি যেটা মনে করি, প্রথম কথা হচ্ছে আপনি লং কোশ্চেন যখন পড়বেন পরীক্ষার হলে, সেটা খেয়াল রাখতে হবে যে এই কোশ্চেনটা কি আসলে ওপেন নাকি ক্লোজ। ওপেন বলতে আমি বলতে চাচ্ছি যে এই কোশ্চেনটা আপনার কাছে, যেমন বিগত সময়গুলোতে কিন্তু স্যাররা আপনারা জানেন যে কোশ্চেন স্টেমের মধ্যে চেকলিস্ট ইনফরমেশন বা ক্লিনিক্যাল ইভালুয়েশন এন্ড দেন ইনভেস্টিগেশন দেন হচ্ছে ম্যানেজমেন্ট, এরকম বা গভর্নিং সিলেকশন ইনভেস্টিগেশন, এইসব টাইপের কোশ্চেন স্টেম করতো। কিন্তু গত 1-1.5 বছর ধরে স্যাররা কিন্তু এখান থেকে একটু বেরিয়ে আসছে। ওনারা এখান থেকে এসে সরাসরি হয় বলে দিচ্ছে যে মোস্ট লাইকলি ডায়াগনোসিস, অথবা সরাসরি বলতেছে মেনশন দ্য ডিফারেন্সিয়াল, হ্যাঁ, অথবা এটাকে এত ক্লাস্টার করে ফেলতেছে লং কোশ্চেনটাকে, আপনাকে একদম স্পেসিফিক বলবে যে আপনি এখানে ইনিশিয়াল ইনভেস্টিগেশন কি করবেন, অথবা আপনি ফার্দার ইনভেস্টিগেশন টু ডায়াগনোস ফর ইউর মোস্ট লাইকলি ডায়াগনোসিস, এভাবে বলে দিন। তা আমরা প্রথম কথা হচ্ছে আমাদের কোশ্চেনটাকে ভালো করে পড়া, যে আমার কোশ্চেন স্ট্যাম্পটাকে ভালো করে পড়া, তারপর আমি আহ, সুন্দর করে কি নোটস গুলা লিখবো। কি নোটস গুলোর মধ্যে পেশেন্টের এজ, পেশেন্ট মেল না ফিমেল, এবং পেশেন্টের কি কি কমপ্লেইন, এবং কমপ্লেইনের সাথে কি কোমরবিডিটিস আছে, হ্যাঁ, সিনারিওতে যা আছে আপনি শর্ট করে কি নোটস এর মধ্যে লিখে, এবং অন এক্সামিনেশন ফাইন্ডিংস, তারপর আপনার মোস্ট লাইকলি ডায়াগনোসিস, আপনি যদি ওপেন কোশ্চেন থাকে, আমি এটা ওপেন কোশ্চেনের ব্যাপারে বলা হচ্ছে, যদি ওপেন কোশ্চেন থাকে সেখানে মোস্ট লাইকলি একটা ক্লিনিক্যাল ডায়াগনোসিস আপনি লিখে, আপনি ফার্দার একটা আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল অলসো, আপনি কিছু ডিফারেন্সিয়াল লিখবেন। কিছু বলতে আমি বলতেছি এখানে 5টা লেখা, 6টা লেখা বা বেশি লেখা কোনো ক্রেডিট নাই। কারণ ওই যে আমি বললাম, আপনার ঘড়ি দেখতে হবে, ঘড়ি দেখে আপনাকে টাইমলি শেষ করতে হবে। হ্যাঁ, টাইমটা খুব ইস্যু এখানে। সো ডিফারেন্সিয়াল আপনি 4টা বা 3টা যাই লেখেন, প্রায়োরিটি বেসিসে আপনাকে লিখতে হবে। আচ্ছা, এখন অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতাম যে ওপেন কোশ্চেন যখন আসবে তখন একটা স্পেসিফিক ডায়াগনোসিস লেখা যেতে পারে, এখানে আবার ইউনিফাইং ডায়াগনোসিস, মানে বিশেষ করে তার হাইপারটেনসিভ ডায়াবেটিস সিকিডি আছে কিনা, সিনারিওতে যদি আপনার মনে হয়, হ্যাঁ, এটা কি অ্যাকুট অন ক্রনিক লিভার ফেলিওরে আছে কিনা, হ্যাঁ, কম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ নাকি ডিকম্পেনসেটেড ক্রনিক লিভার ডিজিজ, তার সাথে কি উইলসন আমি অ্যাড করবো কিনা, কমপ্লিকেশন কোনো ডেভেলপ করছে কিনা, এটা হচ্ছে ইউনিফাইং ডায়াগনোসিস, যেটা আমরা অনেক সময় এসিকিউতেও আমরা মোস্ট লাইকলি ডায়াগনোসিসে লিখতে হয়। হ্যাঁ, যেটা আমরা সচরাচর অনেকে লিখি না, যার কারণে মার্কসটা কমে আসে। এখন আপনার দেখতে হবে যে সগরেন সগরেন সিনড্রোম আপনার বুঝতেছেন, সগরেন সিনড্রোম, কিন্তু ডাটা ইন্টারপ্রিটেশনে ডিস্টাল অ্যানাল টিউবুলার অ্যাসিডোসিস আছে। তো ডিস্টাল অ্যানাল টিউবুলার অ্যাসিডোসিস সাথে সগরেন, ইউনিফাইং ডায়াগনোসিস, এভাবেও কিন্তু এসিকিউ আপনাকে দিতে পারে। যেমন লং কোশ্চেনে আপনাকে প্যারোক্সিসমাল নকটার্নাল হিমোগ্লোবিনুরিয়া আছে, সাথে কমপ্লিকেশন হিসাবে
বার্চিয়ারি সিনড্রোম অথবা সামহাও আরো কিছু কমপ্লিকেশন তার ভেনাস বা আর্টেরিয়াল থ্রম্বোসিস আছে, সেখানেও কিন্তু আপনাকে ইউনিফাইং ডায়াগনোসিসের মধ্যে সুন্দর করে এটাকে প্রায়োরিটি বেসিসে লিখতে হবে। আমি জানতাম বা আমরা জানি যে কোমরবিডিটি গুলো আগে লিখতে পারেন, হাইপারটেনসিভ ডায়াবেটিস এগুলো আগে লিখে অথবা পরেও লিখতে পারেন, এটা কোনো সমস্যা না। তারপরে অনেকে আছে এটিওলজিক্যাল ডিডি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস লিখে, যেমন আমরা অনেক সময় ম্যালঅ্যাবজর্পশন সিনড্রোম বুঝতেছি এটা হচ্ছে একটা বেগ টার্ম, মানে ফুল ফরম্যাটে ম্যালঅ্যাবজর্পশন মনে হচ্ছে বা অবস্ট্রাকটিভ জন্ডিস মনে হচ্ছে, সেটার ডিউ টু কি, মানে আপনার অবস্ট্রাকটিভ জন্ডিসের কলাঞ্জিওকার্সিনোমা বা পেরিএমপিউলারি কার্সিনোমা বা কার্সিনোমা প্যানক্রিয়াস সেটাও লিখতে পারেন। বা এডিসনস ডিজিজ মনে হচ্ছে, এডিসনস ডিজিজের আপনার কাছে আরো কি কি এটিওলজি মনে হচ্ছে, এডিসন ডিজিজটা কেন হলো এই পেশেন্টের, আমার কি ডিফারেন্সিয়াল আমি চিন্তা করতেছি, সেগুলো লিখতে পারেন। অথবা হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি মনে হচ্ছে, কি কারণে হাইপারটেনসিভ এনসেফালোপ্যাথি হচ্ছে, কোন কারণ আছে কিনা সেগুলা লিখতে পারেন। বা ইউরিমিক এনসেফালোপ্যাথি। আচ্ছা, এভাবে করে একটা ওপেন কোশ্চেন আপনি সাজাতে পারেন। হ্যাঁ, এটা লং কোশ্চেন, একটা ওপেন কোশ্চেন। আর যদি মনে করেন এটা ক্লোজ কোশ্চেন, যেমন এইবার আমাদের একটা ক্লোজ কোশ্চেন আসছে পেপার 1-এ, আপনারা সবাই জানেন, হয়তো সবাই কোশ্চেন অ্যানালাইসিস করছেন, যে 21-year-old man presents with abdominal swelling for the last 6 months and he had history of the recurrent jaundice since childhood. His elder sister has a history of similar illness, also has been diagnosed case of epilepsy. আমি কোশ্চেনটা মনে ছিল এখানে, এই লং কোশ্চেনটা আমাদের এবারের পেপার 1-এ ছিল। তো এই পেপার 1-এ এই কোশ্চেনটা দেখার পর অনেকের কাছে মনে হয়েছে যে এটা কি 40 মিনিটস লিখবো নাকি 20 মিনিটস লিখবো, মানে অনেকের অনেক ভাবেই প্ল্যান থাকতে পারে। কিন্তু দেখেন, এত স্পেসিফিক করে বলা আছে কোশ্চেন গুলো, আপনি খেয়াল করেন যে সিনারিও দেখে আপনার কাছে মনে হচ্ছে এটা কি ইমার্জেন্সি, নাকি এটা কোশ্চেনটা কি ইমার্জেন্সি, মানে বলতে যাচ্ছি যে অ্যাকিউট লিভার ফেলিওরে আসছে পেশেন্ট, নাকি আসলে ক্রনিক একটা কেস। কারণ আপনারা জানেন যে যে কোনো লং কোশ্চেন লেখার সময় আমি কি নোটস লেখার পরে ডায়াগনোসিস ডিফারেন্সিয়াল বলার পর কিন্তু আমি একটা মাথায় রাখতে হবে, আমি ইভালুয়েট করার আগে পেশেন্টটাকে আমার ইমার্জেন্সি রুমে অথবা রিসাসিটেশন করে আমি পেশেন্টটাকে কিন্তু ফার্দার ইভালুয়েশন করব। তো আমাকে খেয়াল করতে হবে পেশেন্ট কি এখন অ্যাকুট কন্ডিশন আছে কিনা, ইমার্জেন্সি ইস্যু আছে কিনা। যদি না থাকে তাহলে আমি ক্লিনিক্যাল ইভালুয়েশনে যেতে পারবো। কিন্তু ক্লিনিক্যাল ইভালুয়েশনে যাওয়ার আগে আমাদের কিছু কথা আছে, আমি সেগুলো আসতেছি। তো আমরা এই কোশ্চেনটা বলতেছিলাম যে এটা ক্লোজ কোশ্চেন, তাহলে এটা কেউ অনেকে ভাবতে পারে যে ভাই এটা তো উইলসন বোঝা যাচ্ছে একদম পরিষ্কার, ঠিক আছে, আমি কিছু ডিফারেন্সিয়াল লিখতে পারি কিনা। এখানে তো হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইথ দ্য কি পয়েন্টস ইন ফেভার, হ্যাঁ 3 মার্কস আছে। তাহলে আমাদের বুঝতে হবে যে স্যাররা এই কোশ্চেন স্ট্যাম্পে আমার কি চাওয়া হয়েছে, যে আমি মোস্ট লাইকলি ডায়াগনোসিস উইলসন লিখলাম, উইলসনের ব্যাকগ্রাউন্ডে তার হচ্ছে হয়তো ক্রনিক লিভার ডিজিজ ছিল, সেটা ডিকম্পেনসেশন হবে কারণ অ্যাবডোমিনাল সুয়েলিং আছে। হ্যাঁ, তারপরে কি পয়েন্ট ইন ফেভার, তাহলে কি পয়েন্ট গুলা কি আমার, হ্যাঁ এখানে কি পয়েন্টস গুলো আমার, কেন আমি এই ডায়াগনোসিসটা চিন্তা করতেছি। তো এটা কি পয়েন্ট গুলা লেখার পরে আবার আই হ্যাভ সাম ডিফারেন্সিয়াল লেখার কোনো ক্রেডিট কোনো দরকারই নাই। আমি মনে করি এই ক্লোজ কোশ্চেনে কোন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, অনেকে বলবে অনেক কথাই বলবে যে একটা দুইটা লিখতে পারো, একটা দুইটা লিখে আসো, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে কিন্তু আপনার চায় নাই। যেটা চাবে না সেটা আপনি শুধু শুধু এক্সট্রা কিছু লেখার কোনো প্রয়োজন মনে করি না। তারপরে দেখেন হাউ উইল ইউ ফার্দার অ্যাসেস ইন ক্লিনিক্যালি, তার মানে এখানে কিন্তু আপনার চেকলিস্ট, ক্লিনিক্যাল ইনফরমেশন অথবা ক্লিনিক্যাল ইভালুয়েশন কিন্তু চাওয়া হয়নি। আপনাকে বলছে যে ফার্দার অ্যাসেস করবেন, ক্লিনিক্যালি কিভাবে অ্যাসেস করবেন, তার মানে আপনি ক্লিনিক্যালি আপনি জেনারেল এক্সামিনেশন করবেন, আপনি সিস্টেমিক এক্সামিনেশনে কি কি দেখবেন, এগুলোর ফাইন্ডিং সহ যদি আপনি লিখেন তাহলে কিন্তু একটা ভালো প্রেজেন্টেশন হচ্ছে খাতার মধ্যে। আপনি লিখতে পারেন, যদি এখন অনেকেই আছে যে ক্লিনিক্যালি ইনফরমেশন অথবা চেকলিস্ট ক্লিনিক্যাল ইনফরমেশন বা ক্লিনিক্যাল সাইন এরকম করে যদি ব্যাখ্যা না থাকে, আপনি হিস্ট্রি কিছু এখানে অ্যাড করতে পারেন। কিন্তু আমি মনে করি যে এখানে হিস্ট্রি কোনো অ্যাড করার আমি দিইনি আর কি, আমি ব্যক্তিগতভাবে আমি দিইনি। এই কোশ্চেনটা আমার খুব লিখতে আমার বড় জোর আমি সময় পেয়েছিলাম, মানে আমার হাতে খুব কম সময় ছিল, আমি হয়তো 15 to 20 মিনিটস এর মধ্যে আমি এই কোশ্চেনটা লিখেছিলাম আমার পরীক্ষার হলে। হ্যাঁ, তো প্ল্যান অফ ইনভেস্টিগেশন ফর হিম উইথ রেশনালি, তাহলে প্ল্যান অফ ইনভেস্টিগেশন লিখতে গেলে আপনি যেভাবে লিখেন আমি সেটা আগে
আসতেছি ইনভেস্টিগেশনের পার্টে। আমি জাস্ট হচ্ছে কোশ্চেন গুলো পড়ে যাচ্ছি। আউটলাইন হিজ ম্যানেজমেন্ট প্ল্যান এন্ড স্পেশাল এমফেসিস টু কাউন্সিলিং। এটা একটু ডিফারেন্ট করে স্যাররা একটু সাজানো হয়েছে, যে আপনি দেখেন এখানে ম্যানেজমেন্ট প্ল্যানটাও চাইছে, সাথে এমফেসাইজ করা হয়েছে যে কাউন্সিলিং এর উপর কি কাউন্সিলিং করবেন। আমরা সবাই জানি যে যে কোনো জেনেটিক ডিজিজের ক্ষেত্রে আমরা একটা কাউন্সিলিং খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা লং কোশ্চেনে আবার আসি। আমরা বিশেষ করে আমরা বলতেছিলাম যে ক্লোজ কোশ্চেন, হ্যাঁ এখানে ছিলাম ক্লোজ কোশ্চেনের মধ্যে। আমরা যে মাত্র কোশ্চেনটা দেখলাম এটা একটা ক্লোজ কোশ্চেন ছিল। আর ওপেন কোশ্চেনের বেলায় আপনারা সবসময় দেখবেন যে, যেমন এবার পেপার 2 তে আমাদের একটা ওপেন কোশ্চেন ছিল, কিন্তু স্যাররা কিন্তু আমাদের কষ্ট মানে কম করে দিয়েছে, যে বলেই দিয়েছে যে মেনশন দা ডিফারেন্সিয়াল। মানে এখানে 3 মার্কস ছিল, সো একটা ওপেন কোশ্চেনে ডিফারেন্সিয়াল চাওয়া হয়েছে। তাহলে আমি এখানে 3 মার্কসের জন্য কয়টা ডিফারেন্সিয়াল লিখবো? একটা পেশেন্ট আমি এখানে যদি 4টা 5টা 6টা লিখতে চাই, তাহলে সেইটার হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশনও কিন্তু আপনাকে লিখতে হবে। এখন আপনি সেটা কি লম্বা করবেন নাকি আপনার শেষ করবেন পরীক্ষার খাতায় কোশ্চেনটার অ্যান্সার শেষ করবেন, এটা আপস টু ইউ। হ্যাঁ, আচ্ছা। তারপর হচ্ছে আপনি দেখেন কোশ্চেন এখানে আমি যেটা আগেও বলেছিলাম যে পেশেন্টটা কি আসলে ইমার্জেন্সি অথবা ক্রনিক কেস কিনা, সেক্ষেত্রে আপনি একটা লাইন লিখে কি নোটস এর পরে যে ম্যানেজ এট ইমার্জেন্সি রুম অ্যাকর্ডিং টু দা এবিসিডি প্রটোকল, এতটুকু লিখলে এনাফ, এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নাই। তারপর হচ্ছে যেটা সবসময় ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা আমাদের সিনারিওতে থাকে, সিমটম গুলো। আপনি সিমটম যদি এই 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 সিমটম অ্যানালাইসিস বা হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেস বা একদম লং কেসের মতো যদি আপনি সাজান, সেটা হচ্ছে ওপেন কোশ্চেনের জন্য। যেমন আমাদের এবার পেপার 2 তে যে ওপেন কোশ্চেনটা ছিল, সেখানে যে কোশ্চেন স্টেম গুলো ছিল যে মেনশন দ্য ডিফারেন্সিয়াল এবং মেনশন এ চেক লিস্ট ফ্রম এ হিস্ট্রি এন্ড ফিজিক্যাল এক্সামিনেশন দ্যাট উইল হেল্প ইউ টু ইভালুয়েট দ্য কেস। তার মানে দেখেন আপনি কিন্তু স্যাররা বলেই দিছে যে চেক লিস্ট করার জন্য, যে হিস্ট্রি এবং ফিজিক্যাল এক্সামিনেশন ইভালুয়েট করার জন্য। তাহলে আপনি এই হিস্ট্রি ফিজিক্যাল এক্সামিনেশনের ইভালুয়েশনের আগে আপনাকে সিমটম অ্যানালাইসিস গুলো লিখতে হবে। যেমন পেশেন্টের হেডেক ছিল, হ্যাঁ, হিস্ট্রি অফ লস অফ কনসাসনেস ছিল, এবং পেশেন্টের প্রিভিয়াস হিস্ট্রি অফ সেভারাল এপিসোড সিজার ছিল। তা আপনি এই কয়েকটা সিমটম অ্যানালাইসিস থাকলে আপনাকে অবশ্যই জাস্ট হচ্ছে হেডিং গুলো লিখবেন। হেডেকের, হ্যাঁ, অনসেট, ডিউরেশন, সাইট, ঠিক আছে, অ্যাসোসিয়েশন, কোন রেড ফ্ল্যাগ, কোন সাইন আছে কিনা, হেডেকের যে রেড ফ্ল্যাগ যে বক্সটা ছিল, সেই রেড ফ্ল্যাগ বক্স থেকে আপনি হেডেকের কিছু অ্যাসোসিয়েশন গুলো লিখতে পারেন। তো আমরা সিমটম অ্যানালাইসিস করার পরে হিস্ট্রি অফ প্রেজেন্টিং ইলনেসে খুবই শর্টকাট কিছু জিনিস লিখবো, কারণ ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলো যেগুলো চিন্তা করছি সেগুলোরই আমরা এক লাইনে লিখে যাবো। এখানে বক্স প্রটোকল কিন্তু কখনোই না। হ্যাঁ, আমি লং কোশ্চেনে কখনোই আমরা বক্স প্রটোকলে আমরা যাব না। হ্যাঁ, বক্স প্রটোকলে অনেক সময় অনেক স্যাররা পছন্দ করেন না। আর আমি মনে করি যে এসিকিউ ছাড়া লং কোশ্চেনে বক্স প্রটোকল না লেখাটাই ওয়াইজ। তাহলে প্রেজেন্টিং ইলনেস গুলো আপনি লিখবেন যে সিমটম অ্যানালাইসিস এর পরে আপনার কি কি ধরনের হিস্ট্রি আপনি নিবেন পেশেন্টের, সেটা আরো এক্সট্রা কিছু যদি আপনার কাছে মনে হয় ফার্দার কোনো কোয়ারি নিতে চান। যেমন আমরা একটা লং কেস যখন বলি, তখন কিন্তু আমরা ডিজিজ ওরিয়েন্টেড কিছু সিমটম অ্যানালাইসিস করি, তারপরে তার কমপ্লিকেশন অ্যাসোসিয়েশন আছে কিনা, তার সাথে ডিফারেন্সিয়াল কিছু জিনিস যেগুলো চিন্তা করতেছে সেগুলোর হিস্ট্রি গুলো নিই, তাই না? সেগুলো আপনি প্রেজেন্টিং ইলনেস এর মধ্যে লিখে ফেলবেন। আর আরো কিছু যদি কিছু অ্যাড করতে চান, যেমন ফিমেল পেশেন্ট হলে অবশ্যই একটা 30 ইয়ার্স ওল্ড ওমেন, যেহেতু বলছে 30 ইয়ার্স ওল্ড ওমেন, সিভিয়ার হেডেক এবং হিস্ট্রি অফ লস অফ কনসাসনেস ফর 1 আওয়ার, এরকম একটা কমপ্লেন নিয়ে আপনার কাছে আসছে। আপনি ফিমেল পেশেন্টের আর কি কি হিস্ট্রি নিতে পারেন, সে কি ম্যারিড কিনা, বিশেষ করে তার কোনো ড্রাগ হিস্ট্রি, অল কন্ট্রাসেপটিভ পিল খায় কিনা, মেনস্ট্রুয়াল হিস্ট্রি, প্রিভিয়াস কোনো অবস্টেটিক কোনো ইভেন্ট ছিল কিনা। হ্যাঁ, এই জিনিসগুলো একটা ফিমেল পেশেন্টের ক্ষেত্রে ফোকাস করাটা ভালো। স্যাররা এগুলা খেয়াল করে, যেগুলো যে এক্সট্রা একটা আপনার মার্কস ক্যারি করে। হ্যাঁ, পেশেন্টের পার্সোনাল হিস্ট্রি গুলো নিবেন, স্মোকার কিনা, অ্যালকোহলিক কিনা, আইভি ড্রাগ অ্যাবিউজার আছে কিনা। এবং পেশেন্টের পাস হিস্ট্রির মধ্যে আমরা অনেক সময় এটা তাড়াহুড়ো করে লিখি না, যে সার্জারি, প্রিভিয়াস কোন সার্জারি হয়েছিল কিনা, প্রিভিয়াস হসপিটালাইজেশন অথবা ব্লাড ট্রান্সফিউশন, কোন ইনভেসিভ টেস্ট হয়েছিল কিনা, বায়োপসি হয়েছিল কিনা, সবকিছু মিলিয়ে আপনি একটা পাস হিস্ট্রি সাজাবেন। তারপর দেখেন
আরো যে আমরা কিছু অ্যাড করতে পারি, এটা বেসিস করে আপনার সিনারির উপর বেসিস করে। এখন হেডেক, ফিভার নিয়ে, সিজার নিয়ে একটা পেশেন্ট আসছে, আপনি ট্রাভেল হিস্ট্রি নিবেন না, এটা কিন্তু আমার মনে হয় ইম্যাচিউরিটির মধ্যে পড়বে। আপনার ম্যাচিউর যদি হন, ট্রাভেল হিস্ট্রিটা যদি আমি অ্যাড করতে পারি যে আমার কোনো বাংলাদেশের মধ্যে হিট ট্র্যাক্স অথবা কোনো জায়গায় গিয়েছিল কিনা, তাই না? বা ডেঙ্গি পেশেন্ট হলে ডেঙ্গি কোনো এন্ডেমিক জোনে আছে কিনা, অথবা কোনো ধরনের যেমন শীতকালে উইন্টার সিজনে, হ্যাঁ, আপনার রেসিডেন্ট হিসাবে উনি কোথা থেকে আসছেন, হ্যাঁ, সেগুলো দিতে পারেন। ভ্যাকসিনেশন একটা লাইন দিয়ে লিখতে পারেন, ভ্যাকসিনেশন কি মানে দেওয়া হয়েছিল কিনা। ফ্যামিলি হিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু আপনার অনেক ডিজিজের সাথে ফ্যামিলি হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট, জেনেটিক ডিজিজ বিশেষ করে, যেমন আমাদের উইলসন ডিজিজ ছিল, সেক্ষেত্রে যদি আমাদের দরকার পড়ে তা আমরা ফ্যামিলি হিস্ট্রি লিখবো, এবং কোমরবিডিটি গুলো আছে কিনা সেগুলো আমরা আস্ক করবো, আমরা খাতার মধ্যে সেগুলো। মোটামুটি আপনি যখন ক্লিনিক্যাল ইভালুয়েশন করবেন, এখন অনেকে আমাদের সিনিয়র ভাইরা বা অনেকে ট্রিক্স বলতো যে ভাই সবসময় তো আমরা দেখছি কোশ্চেন স্ট্যাম্পে সময় 5 মার্কস, হ্যাঁ, বা 6 মার্কস, বা কোশ্চেনের মার্কসটা ক্যারি করে কম, তো এখানে বেশি কিছু লেখার দরকার নাই, শর্টকাট লিখবেন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, আসলে পরীক্ষার হলে আপনাকে খেয়াল করতে হবে যে আমি ক্লিনিক্যাল ইভালুয়েশন খুব ভালো পারতেছি, ডিফারেন্সিয়াল তো আমি 4-5টা লিখছি, মোটামুটি আমি খাতা ভরে লিখবো, হ্যাঁ, ক্লিনিক্যাল ইভালুয়েশন লিখতে থাকি, কিন্তু এটা করা যাবে না। আপনাকে দেখতে হবে যে মার্কসটা কত, এটা কি 5 মার্কস নাকি 7 মার্কস নাকি 8 মার্কস। তারপর তারপর দেখেন, তারপর হচ্ছে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের পার্টে যাব। ক্লিনিক্যাল এক্সামিনেশন পার্টে যাওয়ার সময় তখন আপনি খেয়াল করবেন যে আমরা প্রথমে জার্নাল এক্সামিনেশন গুলা কি লিখবো, এগুলো আমরা আমরা সবাই জানি, অনেকগুলো পয়েন্ট, হ্যাঁ, 26টা, কেউ বা 22 বা 26, অনেক মার্কস নাম্বার গুলো মনে রাখেন যে একদম এনিমিয়া থেকে শুরু করে একদম বেডসাইড ইউরিন টেস্ট পর্যন্ত আমরা লিখে ফেলি। তো আমার কথা হচ্ছে আপনার এখানে পজিটিভ ফাইন্ডিংস গুলাই লেখা ভালো সবসময়। লং কেসের প্রেজেন্টেশনেও আমরা যেরকম পজিটিভ ফাইন্ডিংস গুলা বলি, খাতার মধ্যেও আমার পজিটিভ ফাইন্ডিংস গুলা লেখা উচিত। হ্যাঁ, একটা ক্রনিক লিভার ডিজিজ লিখতেছি, এখন আমি এনিমিয়া, জন্ডিস এগুলো লিখতেছি, কিন্তু স্টিগমাটা অফ ক্রনিক লিভার ডিজিজের আদার্স যে সাইন যেগুলো আছে বা জার্নাল এক্সামিনেশন দেখা উচিত, সেগুলো কিন্তু আমার অ্যাড করতে হবে। হ্যাঁ, তো জার্নাল এক্সামিনেশনের ফাইন্ডিংস এর মধ্যে অনেক সময় আছে আমরা কিছু কিছু পজিটিভ ফাইন্ডিংস এর পরেও, যেমন আপনার স্কিনের সার্ভে বা হেয়ার ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, তারপর হচ্ছে আপনার ভাইটালস গুলো, হ্যাঁ, এগুলো আমি একটু লিখে ফেলবো। যদি আমি সিনারিওতে ভাইটালস এর কিছু নাও থাকে, আমি ব্লাড প্রেশার, পালস, রেসপিরেটরি রেট, ঠিক আছে, টেম্পারেচার, এই কয়েকটা পয়েন্ট আমি লিখে ফেলবো। ভাইটালস একটা পাশে, ভাইটালস একসাথে, আর মানে আপনি জার্নাল এক্সামিনেশনটাকে এমন ভাবে সেট করবেন যে আপনার স্যার যখন আপনার জার্নাল এক্সামিনেশনের অংশটুকু দেখবে, সেখানে যেন স্যার একটা সুথিং, মানে আপনার আই সুথিং হয়, মানে দেখতে যাতে ভালো লাগে। হ্যাঁ, নো বা নেগেটিভ বা পজিটিভ এগুলো লেখার কোনো প্রয়োজন নাই। পেশেন্ট অ্যানিমিক থাকলে বা একটিরিক থাকলে সেগুলো আপনি যদি মেনশন করেন, যদি সিনারিওতে থাকে তাহলে আপনি লিখতে পারেন। আচ্ছা, অনেকে আছে যে হ্যাঁ, আপনার ক্লিনিক্যাল ইভালুয়েশনের মতো ওইখানে যেহেতু আমার ডিফারেন্সিয়াল গুলো আছে, এখন আমি এনিমিয়া কোনটাতে থাকলো আমি পাশে ডিজিজটা লিখলাম, হ্যাঁ, আবার জন্ডিস কোনটাতে থাকলো ওইটাতে লিখলাম, সায়ানোসিস ক্লাবিং থাকলো আমি ওই ডিজিজটা মেনশন করলাম। এগুলো আমার মনে হয় প্রয়োজন নাই। মানে ক্লিনিক্যাল ইভালুয়েশনে অনেকে মনে করে এটা বিভিন্ন গাইড বই, নোট বইয়ের মধ্যে লেখা থাকে, কিন্তু আপনি পরীক্ষার হলে এইভাবে লিখতে গেলে আপনার একটা পাজল হয়ে যাবে। আচ্ছা, সিস্টেমিক এক্সামিনেশন খুবই ইম্পর্টেন্ট। সিস্টেমিক এক্সামিনেশন জার্নাল এক্সামিনেশনের পরে, এখন প্রায়োরিটি বেসিসে আমি এখানে বলছি যে প্রায়োরিটি বেসিসে আপনি সিস্টেমিক এক্সামিনেশনটা লিখতে হবে। বিশেষ করে আপনি একটা নিউরোলজিক্যাল কেস ডিল করতেছেন, অথবা আপনি একটা হ্যাপাটোবিলিয়ারি কেস ডিল করতেছেন, সেখানে আপনি রেসপিরেটরি অবশ্যই লিখবেন না, অথবা আপনি সেটা মাস্কুলোস্কেলেটাল এক্সামিনেশন লিখবেন না। প্রথমেই আপনি সিস্টেমিক এক্সামিনেশনের মধ্যে প্রথমেই আপনাকে যে সিস্টেমটাকে আপনি প্রথমেই ফেস করবেন সেটাই লিখবেন জার্নাল এক্সামিনেশনের পরে। সেটা যদি নিউরোলজিক্যাল হয়, নিউরোলজিক্যাল আগে লিখবেন, দেন হচ্ছে আপনার কাছে যদি অ্যাসোসিয়েশন বা রিলেটেড মনে হয় যে নিউরোলজিক্যালের পরে আমার হ্যাপাটোবিলিয়ারি বা গ্যাস্ট্রোএন্টারোলজি বা এই সিস্টেমগুলো জিআইটি দেখতে চাই,
অথবা আপনার রেসপিরেটরি দেখতে চাই, তাহলে এই ফাইন্ডিংস যদি থাকে পজিটিভ ফাইন্ডিংস শুধুমাত্র আপনার ডিফারেন্সিয়ালের সাথে যায় রিলেটেড হয়, তাহলে সেই সিস্টেমিক এক্সামিনেশন গুলো আপনি লিখবেন। তাছাড়া আপনাকে এখানে প্রায় 5টা 6টা সিস্টেম জাস্ট কভার করে আসতে হবে, লিখতে হবে, লিখার জন্য লিখবো তা কিন্তু না, কারণ আপনার কিন্তু এখনো ক্লিনিক্যাল ইভালুয়েশন শেষ হয়নি। তো তারপর আপনি সিস্টেমিক এক্সামিনেশনের পর আপনি মোস্ট ইম্পর্টেন্ট স্যাররা যেটা নিয়ে সবসময় আমাদের কাছে এক্সপেক্ট করে, এবং আমরা এটাতেই বেশি এক্সপার্ট হওয়া উচিত। আমাদের যে কোনো ধরনের মেডিসিনের যে কোনো ধরনের কেস ডিল করতে গেলে ইনভেস্টিগেশন অ্যাপ্রোচ, হ্যাঁ, খুবই রেশনাল থাকতে হবে, খুবই ইথিক্যাল থাকতে হবে। স্যাররাও খাতার মধ্যে এই জিনিসগুলো আমাদের মানে দেখে পছন্দ করে, যেমন প্রত্যেকটা জায়গায় দেখবেন কোশ্চেন স্টেমের মধ্যে এই কথাগুলোই লেখা, যে আপনার দেখেন পেপার 1-এ যে কোশ্চেনটা লং কোশ্চেনে ছিল সেখানেও বলা আছে মেক এ প্ল্যান অফ ইনভেস্টিগেশন ফর হিম উইথ রেশনালিটি। দেখেন এই শব্দটা রেশনালিটি লিখে দিচ্ছে, কারণ এটা কিন্তু খুবই মানে অর্থবহ বহন করে, মানে গুরুত্ব, এটার গুরুত্ব আছে। আবার পেপার 2-তে যে লং কোশ্চেনটা ছিল, নিউরোলজিক্যাল যে কেসটা ছিল, সেখানে লিখছে মেনশন দ্য পার্টিনেন্ট ইনভেস্টিগেশন এক্সপ্লেইনিং রিজন ফর সিলেকশন। তার মানে এখানে সিলেকশন কেন করতেছে সেটার ব্যাপারেও আপনাকে একটু ব্যাখ্যা দিতে হবে। তাহলে দুইটা দুই রকম, তাই না? দুইটা দুই রকম কিন্তু একটা ইনভেস্টিগেশনের স্টেম আছে। তাহলে আমার গভর্নিং সিলেকশন বা রিজন ফর সিলেকশন এগুলো থাকলে আপনাকে বক্স প্রটোকলে যাওয়া উচিত। হ্যাঁ, আমি বারবার বলতেছি বক্স প্রটোকলে তখনই যাবেন ইনভেস্টিগেশনের জায়গায় যে আপনি এক্সপ্লেনিং দ্য রিজন ফর সিলেকশন বা গভর্নিং সিলেকশন, এইসব জায়গায় আপনি বক্স প্রটোকলে লিখতে পারেন ইনভেস্টিগেশন, কোনো সমস্যা নাই। কিন্তু ক্লিনিক্যাল ইভালুয়েশনে বক্স প্রটোকলে না যাওয়াই ভালো। হ্যাঁ, আমাদের মানে যথারীতি আমরা যে লং কেস পড়ি, যেসব বইগুলো পড়ি লং কেসে যে প্রো ফর্মা থাকে, সেই লং কেসের প্রো ফর্মাটাই আপনার লং কোশ্চেনে ক্লিনিক্যাল ইভালুয়েশন লিখবেন। আর ইনভেস্টিগেশন আপনার সুবিধার্থে, স্যারের সুবিধার্থে আপনি বক্স প্রটোকলে লিখতে ভালো। যদি মনে করেন যে শুধুমাত্র মেক এ প্ল্যান অফ ইনভেস্টিগেশন ফর হিম উইথ রেশনালিটি এটা শুধু লিখবেন, তাহলে ইনভেস্টিগেশন এক পাশে লিখে ফাইন্ডিংস পাশে লিখে দিবেন, ঠিক আছে? এবং ডিজিজটা যদি মেনশন করতে চান পরের পরের রোতে ডিজিজটা মেনশন করে দিতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা ইনভেস্টিগেশন যখন লিখবো আমাদের মানে সিনিয়রদের কাছ থেকে শিখছি বা জেনেসিস এর পরীক্ষা দিতে গিয়ে অনেক সময় মেন্টরদের কাছ থেকে শিখছি যে এইমস কি, তাই না? এখন অনেক ইনিশিয়াল ইনভেস্টিগেশনটা কেন করি, হ্যাঁ, সেটা 2-3টা লাইনে আপনি লিখতে পারেন আপনার এইমস অফ ইনভেস্টিগেশন। অথবা যেমন আমি এবার সময় পাইনি দেখে আমি যেটা করছি ইনভেস্টিগেশন টান দিয়ে আমি এইমস অফ ইনভেস্টিগেশনে ইনিশিয়াল ইনভেস্টিগেশন এবং ফার্দার ইনভেস্টিগেশনের এইমস গুলা একসাথে লিখে ফেলছি 4-5টা। এখানে এত স্যাররা বসে বসে দেখবে না যে আপনি অফ ইনভেস্টিগেশন ইনিশিয়ালে লিখছেন কয়টা আর ফার্দারে কি লিখছেন। আপনার এটা জাস্ট একটা প্রটোকল, আপনার একটা প্রিন্সিপাল, হ্যাঁ, আপনি যে প্রিন্সিপালসটা আপনি মেনটেন করতেছেন সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, ইনিশিয়াল ইনভেস্টিগেশনে আমরা এটা এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমি সবসময় আমাদের মেন্টরদের কাছ থেকে শুনছি বা আমরা যখন পরীক্ষা দিচ্ছি যে ভুলগুলো করছি, যে আপনি কিভাবে শুরু করবেন, এটা কমপ্লিট ব্লাড কাউন্ট দিয়ে শুরু করবেন, নাকি চেস্ট এক্সরে দিয়ে শুরু করবেন, নাকি ইসিজি দিয়ে শুরু করবেন, নাকি ইউরিন দিয়ে শুরু করবেন, নাকি লিম্ফ নোড বায়োপসি দিয়ে শুরু করবেন, এটা একটা ইম্পর্টেন্ট। তো ইনিশিয়াল ইনভেস্টিগেশনে আপনি যেটা করতে পারেন, আমরা ইউজুয়ালি সবসময় তো রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে সিবিসিটা আগে রাখি। তো আমার কেস সিনারিও বেসিস করে আমাকে অবশ্যই হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন গুলোকে সাজাতে হবে। হ্যাঁ, কমপ্লিট ব্লাড কাউন্ট আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই, পিবিএফ, হ্যাঁ, এগুলোর ফাইন্ডিং সহ লিখতে পারেন। এবং আপনি হেমাটোলজি এবং বায়োকেমিক্যাল গুলো লিখে সুন্দর করে একটা সেট করে তারপরে আপনি ইমেজিং এ আসেন। ইমেজিং গুলোতে আপনি কি কি দিবেন, আপনি যদি মনে হয় এক্সরে চেস্ট করবেন, আলট্রাসোনোগ্রাম করবেন, সেগুলো দেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে কিছু কিছু ডিজিজের জন্য আপনি অটো অ্যান্টিবডি গুলো করবেন বা কোনো মার্কার করতে চান কিনা, ইএনএ এএনএ প্রোফাইল করতে চান কিনা, হ্যাঁ, সেগুলো কিন্তু দিতে পারেন ইনিশিয়াল ইনভেস্টিগেশনে। কিন্তু আমরা অনেকে ভাবি এএনএ, আঙ্কা, সিয়াঙ্কা, পিয়াঙ্কা এগুলো তো ফার্দার ইনভেস্টিগেশন, কিন্তু আপনার যখন আপনি একটা মোস্ট পসিবল ডায়াগনোসিস রিচ করতে যাবেন তখন কিন্তু আপনার এই ইনভেস্টিগেশন গুলো করেই কিন্তু আপনাকে নেক্সট ইনভেস্টিগেশনে কোনো ইনভেসিভ ইনভেস্টিগেশন বা কোনো ইমেজিং এ যদি যান, হ্যাঁ, সেগুলো কিন্তু ফার্দার ইনভেস্টিগেশনে রিচ করতে হবে। তারপর আপনি কালচার গুলো করতে পারেন, ব্লাড কালচার, স্পুটাম, ইউরিন কালচার, হ্যাঁ, একটা একটা সাজানো থাকবে আর কি। আপনার ইনিশিয়াল ইনভেস্টিগেশন গুলো একটা স্টেপ বাই স্টেপ আপনার সাজানো থাকবে। কোন হরমোনাল সার্ভে করতে চান,
হ্যাঁ, ড্রাগ স্ক্রিনিং করতে চান, যদি কোনো ধরনের ড্রাগ ইউজার থাকে ড্রাগ স্ক্রিনিং করতে চান, সেগুলো। যাও, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, সরি, এখানে হয়তোবা একটু এখানে লেখার ভুল আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে অনেক পেশেন্টের থাকে কিন্তু হাইপার টেনশন থাকে। এখন হাইপার টেনশনের জন্য আপনি এটা প্রাইমারি না সেকেন্ডারি হাইপার টেনশন, সেগুলো আপনি হয়তোবা ইভালুয়েট করতে চান, তাহলে আপনি যদি মনে করেন সেকেন্ডারি হাইপার টেনশনের জন্য আমার কিছু ইনভেস্টিগেশন করা উচিত, সেক্ষেত্রে আপনি রুগী কিছু ইনভেস্টিগেশন আপনি বায়োকেমিক্যাল, হ্যাঁ, বা হ্যামাটোলজিক্যাল, অথবা আপনি ইমেজিং করতে চান, সেক্ষেত্রে আপনি করতে পারেন। এবং অবশ্যই আমরা ইনিশিয়াল ইনভেস্টিগেশনে কোমরবিডিটি থাকলে আমরা অনেক সময় ভুলে যাই যে পেশেন্ট ডায়াবেটিক, হাইপারটেনসিভ, পেশেন্ট সিকিডি, কিন্তু আমরা কিন্তু ওই ডিজিজ নিয়ে পড়ে থাকি, যে একটা ফোকাস থাকে আমাদের প্রাইমারি ডিজিজ, মানে আমাদের ডিজিজ নিয়ে পড়ে থাকি, ওই ডিজিজের ইনভেস্টিগেশন। যেহেতু আমরা ডেভিডসন পড়ছি, সবসময় ডেভিডসনে খালি টপিকস ওয়াইজ পড়াশোনা করছি, ওখানে ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, হ্যাঁ, হিস্ট্রি, সিমটম, সাইন, এগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে। তো আমরা কিন্তু অবশ্যই একটা ইনভেস্টিগেশন প্যানেল যখন করব, তখন আমাদেরকে ডিজিজ ওরিয়েন্টেড ইনভেস্টিগেশন করতে হবে, এবং কোমরবিডিটি যেগুলো আছে সেগুলো ইনভেস্টিগেশন মাস্ট করতে হবে। ঠিক আছে, কমপ্লিকেশন দেখতে হবে। আচ্ছা, তারপর দেখেন ফার্দার ইনভেস্টিগেশন যেগুলো আছে খুবই ইম্পর্টেন্ট। এখানে ফার্দার ইনভেস্টিগেশনের প্রিন্সিপাল গুলো আপনি লিখতে পারেন, আলাদা করে লিখতে পারেন, অথবা আপনি একসাথে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। তো ফার্দার ইনভেস্টিগেশনে আমরা এই ইনিশিয়াল ইনভেস্টিগেশনের পরে আমরা ফার্দার ইনভেস্টিগেশনের জন্য অনেক, মানে মনে হয় যে অনেক কিছু লিখে ফেলবো বা অনেক কিছু লেখা উচিত, কিন্তু এখানে আমাদের বুঝতে হবে যে ফার্দার ইনভেস্টিগেশন আমরা কেন করতেছি। একটা কনফার্মেশনের জন্য, একটা হচ্ছে ডিডি ডিফারেন্সিয়াল করার জন্য, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস গুলোকে এক্সক্লুশন করার জন্য। তা আমার এখানে খুবই কম ইনভেস্টিগেশন হবে, ফার্দার ইনভেস্টিগেশন গুলো, এবং খুবই স্পেসিফিক হবে, রেশনাল হবে। কারণ হচ্ছে স্যাররা কিন্তু চায় যে আপনি একটা রুগীকে যখন প্র্যাকটিক্যালি বা মানে ডেইলি লাইফে দেখেন, সেক্ষেত্রে আপনি একটা কনফার্মেশন ডায়াগনোসিস করার জন্য আপনি কতটুকু ইনভেস্টিগেশনের মার্ক করতেছেন, কতগুলো ইনভেস্টিগেশন লিখতেছেন। তো আমি এখানে ইনভেসিভ হোক, নন ইনভেসিভ হোক, বা ইমেজিং হোক, সিটি এমআরআই হোক, যাই হোক, হ্যাঁ, কন্ট্রাস্ট ইমেজিং হোক, সেগুলো আমাকে খুবই মোর স্পেসিফিক হবে, রেশনাল হবে। হ্যাঁ, আমার জাস্ট হচ্ছে নাম্বার পাওয়ার জন্য বা এক্সক্লুশন করার জন্য আমাকে বড় করে ফার্দার ইনভেস্টিগেশন লিখতে হবে, তা কিন্তু না। ঠিক আছে, তো আমার মোটামুটি এই ক্লিনিক্যাল ইভালুয়েশন এবং ইনভেস্টিগেশনের এতটুকু অংশ লেখার পরে আমার আসবে হচ্ছে আমার প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। হ্যাঁ, আমি এখানে ব্রড লাইনে লিখতে পারিনি, আপনি ম্যানেজমেন্ট অংশ যখন চলে যাবেন, ম্যানেজমেন্ট অংশে আপনি খেয়াল করেন, ম্যানেজমেন্ট অংশে আপনি যখন লিখবেন, তখন আপনাকে কোশ্চেনটা পড়তে হবে। হ্যাঁ, কোশ্চেনটা পড়তে হবে। এখানে অনেক ধরনের কেস বা সিনারিওতে এক এক ধরনের কোশ্চেন স্টেম থাকতে পারে। যেমন বেশিরভাগই থাকে আউটলাইন এ ম্যানেজমেন্ট প্ল্যান, অথবা আপনার ম্যানেজমেন্টের সাথে আরো কিছু চাচ্ছে কিনা। হ্যাঁ, যেমন এই কোশ্চেনটা পেপার 1 এর কোশ্চেনটা ছিল যে কাউন্সিলিং চাচ্ছিল। হ্যাঁ, কাউন্সিলিংটা কিভাবে করবেন এই পেশেন্টের ক্ষেত্রে। অথবা এরকম হতে পারে ডায়েটের একটা ডায়েট কাউন্সিলিং থাকতে পারে, যে এই পেশেন্টের ক্ষেত্রে আপনি ডায়েটারি অ্যাডভাইস কি দিবেন, একটা ডায়েটারি অ্যাডভাইস কি দিতে পারেন। হ্যাঁ, সেগুলো সামনে সামনে কোশ্চেন আসতে পারে। তো আপনি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল যখন লিখবেন, আমরা সবসময় যেমন এইম অফ ইনভেস্টিগেশন লিখি, তখন আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টও লিখে ফেলবো, যে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে আমাদের অ্যাকিউট ম্যানেজমেন্টটা কিভাবে করতেছি, আমরা তার ডেইলি ইমপ্রুভ অফ কোয়ালিটি অফ লাইফ করার এটা এটা লিখবো, যে আমাদের এই তার ডেইলি লাইফে প্রিভেনশন কিভাবে করব, কমপ্লিকেশন গুলো যাতে অ্যারাইজ না করে সেটার জন্য আমরা কি ট্রিটমেন্ট দিব। হ্যাঁ, একটা ফলো আপ মনিটরিং, মানে একটা প্রিন্সিপালস আপনি লিখে ফেলবেন, যে প্রিন্সিপালস গুলো দেখবেন ডেভিডসনের বেশ কয়েকটা ক্রনিক ডিজিজের মধ্যে এই প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট গুলো আছে। হ্যাঁ, তারপর আপনি স্পেসিফিক নাকি সাপোর্টিভ আগে লিখবেন, কোনটা লিখবেন। অনেকে আছে বিভিন্ন হেডিং এ লিখে, যে কেউ লেখে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, কেউ লেখে ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্ট, আবার কেউ লেখে যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট। মনে করেন পেশেন্টের আপনার মানে হেডেক আছে, ফিভার আছে, পেশেন্টের জয়েন্ট পেইন আছে, সেগুলো আপনি কেউ কিছু বলতেছেন? জুলফিকার ভাই আছেন? জি স্যার, কেউ জেনেসিস, কিছু বলতেছে না, সমস্যা নেই, আচ্ছা, কন্টিনিউ করবেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো কমপ্লিকেশনস গুলো, সরি, আমি যেটা বলতেছিলাম, যে আপনি যখন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট লিখবেন, তো ফার্স্টে হচ্ছে সাপোর্টিভ ম্যানেজমেন্টটা লিখবেন, চেষ্টা করবেন সাপোর্টিভ ম্যানেজমেন্টটা লিখে আপনি
সেখান থেকে আপনি স্পেসিফিক ম্যানেজমেন্টে যাবেন। তো সাপোর্টিভ ম্যানেজমেন্ট যখন লিখবেন তখন কিন্তু একটা আপনার ডিফারেন্সিয়াল এবং হচ্ছে আপনার প্রভিশনাল ডায়াগনোসিস কে চিন্তা করেই আপনি সাপোর্টিভ, আমরা ইউজুয়ালি সাপোর্টিভ ম্যানেজমেন্ট গুলোতে কি লিখি, একটা হচ্ছে সিম্পটোমেটিক ট্রিটমেন্ট, আর একটা লিখি হচ্ছে আপনার ভ্যাকসিনেশন বা নিউট্রিশন সাপোর্ট, ঠিক আছে? আহ, এই জিনিসগুলো আপনি লিখতে পারেন। হ্যাঁ, তার অ্যাভয়েড কোন কিছু অ্যাভয়েড করতে হবে কিনা, ঠিক আছে, avoid heavy exercise, এগুলো আপনি লিখতে পারেন। তারপরে স্পেসিফিক ম্যানেজমেন্ট, এখন আসেন স্পেসিফিক ম্যানেজমেন্টটা যেহেতু খুবই স্পেসিফিক, প্রফেশনাল ডায়াগনোসিস স্পেসিফিক ম্যানেজমেন্টটা লিখে আপনি স্পেসিফিক ম্যানেজমেন্ট লিখতে হবে। যদি আপনার কাছে মনে হয় পিএনএইচ এর জন্য আলাদা করে মানে এইভাবে আপনাকে স্পেসিফিক ম্যানেজমেন্ট গুলো একটা ব্রড হেডিং এ লিখতে হবে। এখানে কিন্তু খুব বেশি ইলাবোরেশনের কোনো দরকার নেই, আপনি যা জানেন খুবই স্পেসিফিক এসিকিউর মতো আপনি লিখে ফেলবেন। তারপর আপনি লিখবেন যে কমপ্লিকেশনস, ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশন, জাস্ট হচ্ছে এক লাইনে, যেহেতু আপনার মোস্ট লাইকলি ডায়াগনোসিস আছে, এখন সেটা উইলসন ডিজিজ হতে পারে, সেটা হতে পারে সেটার থেকে কি ধরনের কমপ্লিকেশন, যেমন অ্যাকিউট লিভার ফেলিওর হতে পারে, আপনি শুধুমাত্র ট্রিটমেন্ট অফ কমপ্লিকেশনে পাশে লিখবেন হ্যাঁ অ্যাকিউট লিভার ফেলিওর, এটা ট্রিটমেন্ট করতেছেন। হ্যাঁ, ওখানে বিস্তারিত কিছু লেখার দরকার নাই, আমার জাস্ট ব্রড হেডিং গুলা বা কোমরবিডিটি গুলো একটা হেডিং লিখলেন, কোমরবিডিটির মধ্যে ডায়াবেটিক আছে কিনা, হাইপারটেনশন আছে কিনা, সেগুলো ট্রিটমেন্ট করলেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে মনিটরিং এন্ড ফলো আপ, পেশেন্ট মনিটরিং কিভাবে করবেন, এখানে টাইম ডিউরেশন দেওয়া দরকার নাই, শুধুমাত্র ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল এই দুইটা ব্রড লাইনে আপনি লিখে দিলেন, মনিটরিং এর মধ্যে ক্লিনিক্যাল এবং বায়োকেমিক্যাল, ঠিক আছে? এবং একটা ফলো আপ থাকবে, পেশেন্ট ফলো আপ করবে, আপনার সাথে কমিউনিকেট করবে কতদিন পরে, হ্যাঁ একটা ফলো আপে আসবে, এবং পেশেন্টকে কোন ধরনের রেফারেল পাঠাতে হবে কিনা, হ্যাঁ যে নিউরোসার্জিক্যাল কোন রেফারেল অথবা কোন কার্ডিওথোরাসিক রেফারেল পাঠাতে হবে কিনা, তারা এটা মেনশন করে দিবেন কোন ডিপার্টমেন্টে আপনি রেফার করতে চান বা কেন করতে চান, কি কারণে। হ্যাঁ, এখন তারপর প্রগনোসিস, এবং প্রগনোসিসটা এখানে কেমন হতে পারে, হ্যাঁ যদি মনে থাকে লিখবেন, হ্যাঁ প্রগনোসিসের বিষয়টা লিখবেন, এখানে টাইম ডিউরেশন বা কত পার্সেন্টেজ পেশেন্ট মর্টালিটি আছে বা এইগুলো খুব একটা মেনশন করে না, মানে মানে এক্সট্রা মার্কস ক্যারি করে না। তো লং কোশ্চেন সবচেয়ে চ্যালেঞ্জিং যে বিষয়টা লং কোশ্চেনে, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। সবসময় মনে রাখবেন এসএকিউ নিয়ে আমরা এত বেশি ওইখানে টাইমটা চলে যায়, তো লং কোশ্চেনে কিন্তু অনেকের কাছেই লং কোশ্চেন টাইম থাকে না। তো আবার লং কোশ্চেনের চিন্তা করে এসসিকিউ তে খুব তাড়াহুড়া করতে গেলে এসসিকিউ কিন্তু ভুল হয়ে যাবে, যেটা আমার প্রিভিয়াস টাইম পরীক্ষাগুলোতে হয়েছিল, যে আমি ইনভেস্টিগেশন লিখে আসছি কিন্তু ইনভেস্টিগেশনের পাশে ইন্টারপ্রিটেশন চেয়েছে, ইন্টারপ্রিটেশন আমার গুলা মানে একটাও লিখি নাই, পরীক্ষা খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আপনাকে টাইম ম্যানেজমেন্ট করতে হবে এবং আপনাকে প্ল্যান করে আগাতে হবে যে আমি কিভাবে একটা পরীক্ষা ভালো দিতে পারি, নট অনলি 2+, মানে মাথায় রাখা যাবে না 2+ এর পরীক্ষা দিয়ে আসতে হবে এবং আমার 2+ই পাইতে হবে, এমন চিন্তা মাথার মধ্যে নেওয়া যাবে না, ঠিক আছে? পরীক্ষা ভালো দিতে হবে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা কথা। তো আমার যতটুকু আমার চেষ্টা, আমি যতটুকু পেরেছি, আমি জানি না ভালো হয়তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারিনি আপনাদের সাথে, আসলে আরো সুন্দর করে হয়তো বা দিতে পারতাম, হয়তো বিগিনারদের জন্য খুব ভালো হইতো যারা শুরু থেকে শুরু করতেছেন, কারণ হচ্ছে অনেকগুলো ক্লাস আসলে হয়ে গেছে, আফটার এক্সামের পর ব্যস্ততার কারণে হোক, অনেক কারণে হোক, আসলে আমি সময় দিতে পারিনি। যদি কোনো কারণে ভবিষ্যতে সুযোগ থাকে বা সুযোগ পাই, তখন ইনশাল্লাহ হয়তো বা চেষ্টা করব কোনো ভালো একটা ক্লাস নেওয়ার। আর ভুল ত্রুটি যদি হয়ে থাকে, অবশ্যই হয়েছে, অনেক হয়তো অনেক জানার ভুল থাকতে পারে, হ্যাঁ সেগুলো থাকলে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এবং সবার জন্য আসলে শুভকামনা, যেহেতু আজকে থার্সডে নাইট, সবাই একটু রিল্যাক্স আছেন, এবং আজকে আমাদের একজন খুব প্রফেসর রুবেদ আমিন স্যারের একটা ক্লাস আছে, ইসিজি ক্লাস, যতটুকু সম্ভাবনা 9:30 থেকে বিডি ফিজিশিয়ানে, সেটা দেখার অনুরোধ করব, কারণ স্যার হচ্ছে আমার ডিরেক্ট মেন্টর ছিলেন, আমার ইউনিট হেড ছিলেন, স্যারের সাথে আমার 3 বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল। তো স্যারের যে কোনো ক্লাসই আসলে খুবই মনোমুগ্ধকর এবং খুবই চমৎকার ক্লাস নেন। তো সবার হ্যালো, শুভকামনা। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো ভাই, একটা প্রশ্ন কি করা যাবে?
কেউ কিছু বলছেন? হ্যালো? জি ভাইয়া, আমি ডক্টর হ্যাঁ, হ্যাঁ, সালমা। একটা অবশ্যই, অবশ্যই। জি, জি। থ্যাংক মানে ইউ। ওই আপনি জাস্ট প্রশ্ন জি, জি, এবারে বলুন। পরীক্ষায় একটা ভাইয়া, ওই যে প্রাইমারি পলিডিপসি একটা কোশ্চেন আসছিল না ভাইয়া? জি, 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 প্রাইমারি জি। পলিডিপসিয়া সাইকোজেনিক জি, আর জি, কি, জি। যেটা আর কি পলিডিপসিয়া। ভাইয়া ওখানে যে ইনভেস্টিগেশনটা, ওখানে কি জি, জি, ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা জি, কি জি। হবে ভাইয়া? ওটা লিখতে হবে? মানে ওটা এক জায়গায় দেখেছিলাম যে ওইটা ওই যে আরো না, ইনটক্সিকেশন না, করে আপু আর কি, এখানে আসলে না, না। ওয়াটার আমার মনে ইনটক্সিকেশন এটা। জি ভাইয়া, জি ভাইয়া। আচ্ছা। জি, জি। আসলে এখানে কোশ্চেনটা হ্যালো, যেটা ছিল, হ্যাঁ, আমার কথা শুনতে শোনা যাচ্ছে পাচ্ছেন? ভাইয়া? হ্যাঁ, আমার কথা কি জি শুনতে ভাইয়া, পাচ্ছেন জি আমার জি জি। কথা? হ্যাঁ জি ভাইয়া, এখন শোনা জি, জি। যাচ্ছে, এখন শোনা যাচ্ছে ভাইয়া। জি, জি, আপনি একটু মিউট করেন। আচ্ছা। যেটা বলতেছিলাম যে আপনার যে কোশ্চেনটা এটা সবারই পেপার 1 এর 2 নাম্বারের প্রথম কোশ্চেন ছিল এবং এটা দেখে সবাই একটু ঘাবড়ে গিয়েছিলাম। কারণ হচ্ছে এখানে ডেফিনিশন চাওয়া হয়েছে when you suspect, মানে আপনার এখানে সাসপেকশনের জিনিসটা আমি বলেছিলাম এই কোশ্চেনটা নিয়ে যে ক্লিনিক্যালি আমি কখন সাসপেক্ট করব যে সাইকোজেনিক প্রাইমারি পলিডিপসিয়া, সেই চিন্তা করি আমার ক্লিনিক্যালি অ্যাপ্রোচ করতে হবে পেশেন্টটাকে। আর ডায়াগনস্টিক অ্যাপ্রোচে আপনি ইনভেস্টিগেশন প্যানেলে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টটা তো ইউজুয়ালি আমরা শুরু থেকে করি এবং ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টে লেখা আছে যে প্লাজমা অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি একটা রেঞ্জ বলা আছে যে ওই রেঞ্জে চলে আসলে হ্যাঁ আপনার প্রাইমারি পলিডিপসিয়াটা হয়ে যাবে এবং প্লাজমা জি অসমোলারিটিটা ভাইয়া, জি মেইনলি ভাইয়া, জি ভাইয়া। জি, 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 প্রাইমারি যেখানে প্লাজমা অসমোলারিটি একটা রেঞ্জ কথা বলা আছে যে মানে আমরা ইউরিন এবং প্লাজমা জি, অসমোলারিটিটা দেখি তো। জি ভাইয়া। জি, 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 অবশ্যই ওটা লিখতে হবে, জি ওটা জি। লিখতে হবে। জি, থ্যাংক ইউ। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে বা আসলে এখানে সবাই মোটামুটি আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। এক্সপার্ট, মানে সবারই মোটামুটি রিটেনের ব্যাপারে সবাই সবকিছু মোটামুটি ধারণা আছে আমি জানি। তারপরেও যারা শুরু করতেছেন এক্সাম বেচ বা ফাউন্ডেশন বেচ অথবা যে কোনো জেনেসিসের কোনো একটা বেচে আপনারা এডমিট হবেন, কিভাবে আসলে পড়াটা পড়বেন ডেভিডসন থেকে এবং পড়ে প্রত্যেকটা পরীক্ষা অ্যাটেন্ড করবেন জেনেসিসের, সেটার ব্যাপারেও আপনারা কোশ্চেন করতে পারেন, পরামর্শ আমি চেষ্টা করবো যতটুকু আমার বলা যায়। আরো যদি প্রশ্ন থাকে করতে পারেন। আর ভাইয়া যে সিনড্রোমিক অ্যাপ্রোচ যেটা ছিল, ওখানে কি জি, ভাইয়া কম্পার্টমেন্ট সিনড্রোমও ছিল? কোন কোশ্চেনটা? ভাইয়া ওই যে স্নেক বাইটের কোশ্চেনটা, যেটা কোবরা হ্যাঁ, হ্যাঁ, ফেনোমে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি, এটা জি, 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 জি। কম্পার্টমেন্ট সিনড্রোম ছিল না ভাইয়া সাথে? এখন আসলে এখানে আপনার কোশ্চেনটা আমি একটু দেখতেছি না, হ্যাঁ, এখানে বলছে যে হোয়াট আর দ্য ক্লিনিক্যাল সাইন টু রিচ দ্য স্পেসিফিক সিনড্রোম। হ্যাঁ, জি আপনাকে ভাইয়া, আপনি এখন এই সিনারিওটা দেখছেন, এটা তো আপু নিউরোটক্সিক, তাই না? মানে জি ভাইয়া, আহ, জি ভাইয়া। এখন ইনভেনমেশনটা তো আপনার হচ্ছে আমাদের ফার্স্ট আসে, হ্যাঁ, সাইন অফ ওইটা ইনভেনমেশন। লিখেছি ভাইয়া, মানে আমার জি, কোয়েতে ছিল যে এই প্রশ্নটা যেটা ছিল ভাইয়া, ওইটাতে তো কম্পার্টমেন্ট আমরা। সিনড্রোমটা আপু জি আপু ভাইয়া। কম্পার্টমেন্ট সিনড্রোমটা কিন্তু মানে হিমোলাইটিক যে হিমোলাইসিস হয়ে বিশেষ জি করে জি জি রাসেলস জি ভাইপারে, হ্যাঁ, জি 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 জি। ওই 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 স্নেক বাইটের পেশেন্ট গুলোর কম্পার্টমেন্ট সিনড্রোম কিন্তু একটা কমপ্লিকেশন আপু, হ্যাঁ, একটা আচ্ছা আচ্ছা কমপ্লিকেশন। তো আমরা আচ্ছা আচ্ছা ক্লিনিক্যাল সাইন বলছে যে রিচ দ্য স্পেসিফিক সিনড্রোম, মানে আপনাকে বলেই দিছে যে আপনি কি কি ক্লিনিক্যাল সাইন দেখবেন আপনার যে আচ্ছা সিনড্রোম চিন্তা করতেছেন ওই সিনড্রোমে পৌঁছানোর জন্য। তাহলে আপনাকে ওই আচ্ছা আচ্ছা। নিউরোটক্সিক আপনার হ্যাঁ সাইন অফ হ্যাঁ, ওগুলো ইনভেনমেশন। লিখেছি ভাই, মানে আমার ইয়ে জি, ছিল যে যে কোশ্চেনটা দিয়েছে না ভাইয়া, ওখানে যে জি, সিনারিওটা ছিল, ওখানে পেইন ছিল, কিন্তু যে পেইন আর মানে সোয়েলিং ছিল মনে হয়, ওরকম ছিল জি, মানে জি। কোশ্চেনটা। তো পেইন আর আমরা সোয়েলিং যখন, কিন্তু আপু হ্যাঁ সাইন অফ ইনভেনমেশনের পার্ট আপু, ব্লিস্টার হ্যাঁ বা ওইটা, সোয়েলিং। হ্যাঁ ওইটা জানি ভাই, মানে আমরা ওখানে তাহলে কম্পার্টমেন্ট সিনড্রোমটা আমরা আনার দরকার, মানে না, না, আমার দরকার কাছে ওইটা নেই। মনে হয়েছিল আর কি, যে আর আপনি মানে ওই যে লিখলেও আসলে ম্যানেজমেন্ট। জি, জি ভাই, জি, জি, জি জি, ভাইয়া বলুন। বলেন ভাই। না, আমি বলতেছিলাম যে আপনি যদি স্পেসিফিক এখানে সিনড্রোম রিচ করার জন্য যেসব ক্লিনিক্যাল সাইন লিখেছেন যেগুলো বইয়ে জি জি, বা আপনার মাথায় হ্যাঁ ছিল, ওগুলো লিখেছিলাম ভাইয়া। তারপরে যদি কম্পার্টমেন্ট সিনড্রোম লিখেন এখানে তো দোষের জি কিছু নাই। জি 1.5 ভাইয়া, এখানে জি তো ওইটাই, মানে আমি একটু স্পেসিফিক, এটা জাস্ট আমার জানার জন্য, যেহেতু ভাইয়া আপনারা পাস করেছেন, মানে না, আপনারা না, কিভাবে আমার লিখেছেন, যেহেতু আমরা পাস করিনি, মানে তো তাহলে আমাদেরটা ভুলই হয়তো হয়েছে, বা আমরা যে অ্যাপ্রোচে গিয়েছি ওটা জি, জি, সবগুলো আপু। পারফেক্ট হয়নি আর কি ভাইয়া। না, না, আপু আমি বলি আমার ক্লাসের একদম মানে এই সেশনের ক্লাসের শুরুতে একটা প্রথম ইয়াটা ছিল, ওয়ার্ডটা ছিল যে
2+ আসলে 2+ এর যে ক্লাসটার হেডিং দিয়েছে জেনেসিস থেকে, আসলে আমি নিজেও একটু খুব ডিসকমফোর্ট ফিল করতেছিলাম যে 2+ এর ক্লাস, আসলে 2+ এর কোন ক্লাস নাই, এটা জাস্ট হচ্ছে মানে একটা পরীক্ষা, রিটেন পরীক্ষা দিলে আমি কিভাবে ভালো একটা পরীক্ষা দিতে পারবো। জি 2+টা ভাইয়া, এমন একটা আমি পরীক্ষা কিভাবে জি লিখে আসবো আর কি, জি মানে জি আমি কতটুকু 2+ এর পরীক্ষা ইয়ে করতে জি পারলাম আমার ওই সময়টার মধ্যে আর কি। জি জি অবশ্যই জি ভাইয়া। অবশ্যই ভালো পরীক্ষাটা দেওয়াটা হচ্ছে মেইন টার্গেট এখানে, আসলে 2+টা টার্গেট না। আমাদের যদি মাথায় থাকে যে আমার 2+ এর পরীক্ষা দিতে হবে আজকে, তাহলে কিন্তু পরীক্ষা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আমার কিন্তু জি ভাইয়া, সব জি। কোশ্চেনে আমি কিন্তু সব কোশ্চেনেই আপু সত্যি কথা আমি 2বার 2+ পেয়েছি। যদি এইবারের যদি চিন্তা করি, আমি 2+ 2বার পেয়েছি। তো আলটিমেটলি আমার কিন্তু মানে বেস্ট যে আমি সবকিছু আমি বেস্ট দিয়ে আসছি, কিন্তু আসতে পারছি তা কিন্তু ভুল। মানে আমি কিন্তু অনেক ছোট কোশ্চেন আছে আমার হয়তো ফুলফিল করতে পারি নাই, কিন্তু বাট ডায়াগনোসিস ভুল হয়েছে বা কোনো ধরনের ওরকম কিছু হয়নি, কিন্তু বাট আচ্ছা যখন আচ্ছা ভাইয়া, সে ওইটাই হয়তো জি জি ভাইয়া আমাদের জি যেটা ভুল হচ্ছে, হয়তো অনেক ক্ষেত্রে আমরা কিছু মিস করে যাচ্ছি, জি জি ফুল ডায়াগনোসিসটা লিখতে পারছি না, জি কিছু জি অংশ বাদ যেমন যেমন রাখছি। এই যে স্নেক বাইটের কোশ্চেনটা দেখেন, একটা কোশ্চেন স্যাররা চমৎকার একটা কোশ্চেন করছে, দেখেন জি রাইট ডাউন দ্য ম্যানেজমেন্ট অফ অ্যাকিউট অ্যাডভার্স রিঅ্যাকশন অফ স্পেসিফিক থেরাপি। আপনি জি কিন্তু ভাইয়া, আমরা স্নেক বাইটের যে ম্যানেজমেন্ট একদম শুরু থেকে শেষ জি পর্যন্ত জি। যেটা করেছে ওরকম কিন্তু চাই নাই, শুধু না বলছে না না, যে আপনার মানে অ্যানাফাইলেকটিক হ্যাঁ যে রিঅ্যাকশনটা অ্যানাফাইলেটিক হচ্ছে রিয়েকশনের, জি ভাইয়া, জি। ওটা তো এখানে আপনি অ্যাড্রেনালিনের যে ডোজটা এরাল কেসে কতটুকু দিবেন, কিভাবে দিবেন, এবং এটার সাথে আপনি কি কি ধরনের আরো ড্রাগস অ্যাড করতে পারেন, জি ভাইয়া। মনিটরিং কিভাবে করবেন। আমার লাকিলি সত্যি কথা লাকিলি আমি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমি স্নেক বাইটের গাইডলাইনটা আমি দেখতেছিলাম, আমাদের যে ন্যাশনাল গাইডলাইন স্নেক বাইটের, ওই গাইডলাইনে আপনার কয়েকটা পেজ আমি দেখতেছিলাম যে এই রিয়েকশনে, অ্যানাফাইলেকটিক রিয়েকশনে আমরা কিভাবে মনিটরিং করি, কতক্ষণ পর পর আমরা দেখব, জি জি যেহেতু আমরা একটা অ্যান্টিভেনম দিচ্ছি, এটা রিয়েকশন হতে জি পারে। তো এই জিনিসগুলো আপু আমি আমি একটু লিখেছিলাম, তো স্যাররা হয়তোবা আমাকে জি কিন্তু জি এখানে জি একটা ভালো মার্কস ক্যারি করছে। ঠিক আছে, জি ভাইয়া, জি জি তা জি। আপনাকে বেস্ট দিতে হবে যে আপনার যে কোশ্চেন গুলো আপনি ভালো পারেন ওইগুলো আপনাকে ভালো দিয়ে আসতে হবে, আর যেগুলো আপনি পারতেছেন না বা একটু কষ্ট হচ্ছে সেগুলো জাস্ট অ্যান্সার করে আসতে হবে, টাচ করে আসতে হবে। একটা দুইটা এসিকিউ ভুল হলেই যে আপনি এখান থেকে 2+ এর থেকে সরে যাবেন এটা কিন্তু না। প্রিভিয়াস হিস্ট্রি কিন্তু আমাদের অনেক এক্সপার্ট মেন্টর আছে এখানে জেনেসিসের, সবাই জানে যে 2+ এর বিষয়টা এরকম না যে আমার লং কোশ্চেন এসিকিউ কোশ্চেন সব কিছু ডায়াগনোসিস একদম পারফেক্ট হতে হবে তাইলে আমি 2+ পাবো, এটা কিন্তু ভুল ধারণা, একদম ভুল ধারণা, এটা আমার পয়েন্ট অফ ভিউ। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আর আর কারো যদি আছে, যদি কোশ্চেন থাকে বা জিজ্ঞাসা থাকে আপনারা করতে পারেন, কোশ্চেন তো না আসলে জিজ্ঞেস করতে পারেন আর কি। যেহেতু আমি মানে চেষ্টা করেছি যে আপনাদের রিটেনের প্রিপারেশন বা রিটেনের ভালো একটা পরীক্ষা দেওয়ার যতটুকু আপনারা প্রস্তুতি নিতে পারবেন। যদি না থাকে জুলফিকার ভাইয়ের কাছে যেতে যাচ্ছে, জুলফিকার ভাই শেষ করতে যাচ্ছেন কিনা? জি, সম্মানিত চিকিৎসকবৃন্দ, যদি কোনো কোশ্চেন না থাকে আমরা আমাদের আজকের প্রোগ্রামটা শেষ করব। জি, তো সবাইকে ধন্যবাদ। সবার জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো। জি, থ্যাংক ইউ স্যার, আমরা প্রোগ্রামটা শেষ তার করি। জন্য জি, সবসময় সবাই চেষ্টা করবেন যাতে প্র্যাকটিসে থাকে। জি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম।